সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে শরীরের ভাঁজ সবাইকে দেখাতে ভালো লাগে বুঝি। শরীরের তো সব অংশ বোঝাই যাচ্ছে। ছেলেদের দেখিয়ে কি মজা পাচ্ছেন খুব? তার থেকে এক কাজ করেন, শাড়ি খুলে রাস্তায় দাঁড়িয়ে ভিজেন, দেখবেন অনেক ভালো হবে। উপরোক্ত কথাগুলো বলে সাফরাত নিজের গায়ের কালো কোট খুলে স্বর্ণার গায়ে জড়িয়ে দেয়। তারপর বড় বড় করে পা ফেলে চলে যায় নিজ গন্তব্যে। আকস্মিক এমন কথার কাজে স্বর্ণা বোকা বনে যায়। আর সাদা শাড়িও নিজেও জানত, কিন্তু ভিজে গেলে যে শরীরের অংশ বোঝা যাবে তা সে ভাবতেই পারেনি। স্বর্ণা ছেলেটার কথাগুলো ভেবে নিজের দিকে তাকায়, মাথা নিচু করে নিল। আরে, ছেলেটাকে দেখতেও তো পারলাম না, একটা ধন্যবাদ দিব তাও হলো না। ছি স্বর্ণা, তুই নিজের একটু খেয়াল রাখতে পারিস না? এসব যদি তোর রাত কখনো জানতে পারে তখন কি হবে বল? রাত বলবে যে, স্বর্ণা, তুমি কি নিজের একটু যত্ন নিতে পারো না? নিজের মনে কথাগুলো বলতেছিল স্বর্ণা। স্বর্ণার বৃষ্টি খুব প্রিয়। আজ ঘুরতে এসে হঠাৎ করে বৃষ্টি নামায় দৌড়ে ভিজতে শুরু করে। আর তারপরে এত কিছু হয়। দূর থেকে রূপান্তিকা চিল্লাতে চিল্লাতে স্বর্ণার কাছে আসে আর বলতে শুরু করে, শালি, তোর লজ্জা করে না সাদা শাড়ি পরে ভিজতে? ছি, কি বিচ্ছিরি! এ মা, এটা আবার কার কোট পরছিস? তাড়াতাড়ি বাসায় চল, নয়তো ছোট মা আমাকে মেরে আলুর ভর্তা বানাবে। স্বর্ণা আর কিছু বলল না, ওইভাবে বাড়িতে চলে যায়। কোটটা দেখে কেমন যেন একটা সুগন্ধি নাকের সাথে বাড়ি খাচ্ছে। কোটটা ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিয়ে বাড়ির কলিং বেলে চাপ দিল স্বর্ণা। রূপান্তিকার মা এসে দরজা খুলে দেয়। স্বর্ণা ভয়ে এক ভৌ দৌড় দেয় নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে কোটটা ধুয়ে দিয়ে বারান্দায় টাঙিয়ে দেয়। এরপর বিছানায় গা এলিয়ে দিতেই কখন তার সেই কথাগুলো কানে বাজতে লাগলো। ধরফড়িয়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছি ছি, আমার শরীরে কি দেখছে ছেলেটা আল্লাহ জানে। ভাগ্যিস মুখটা দেখতে পাইনি, নয়তো পরে দেখলে লজ্জায় সামনে যেতে পারতাম না। উফ স্বর্ণা, তুই এত কিউট কেন রে? তোর এই বুকের তিলটা যেন তোকে আরো কিউট করে তোলে। রূপান্তিকা, ছি, কি নির্লজ্জ মেয়ে! নিজের প্রশংসা নিজেই করতেছে। আগে ভেবে দেখ, ছেলেটা তোর শরীরের সবকিছু দেখেছে। হাই হাই, কি লজ্জা, কি লজ্জা! আরও যা, সাদা শাড়ি পরে ভিজতে। বারবার বারণ করলাম সাদা শাড়ি পরিস না। না, এই মহারানী সাদা শাড়ি ছাড়া পরবেই না। স্বর্ণা ঠোঁট উল্টায়। সে জানত নাকি যে এই অসময়ে বৃষ্টি শুরু হবে? সন্ধ্যার সময় ঘুরতে ভালো লাগে, সেজন্য বের হয়েছিল রূপান্তিকাকে সাথে নিয়ে। শরণ্যা কিছু না বলে মুখ ভেঙায় রূপান্তিকাকে, ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। রূপান্তিকাও শরণাকে জড়ায় নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। অপরদিকে সাফরাত, কোনো এক সন্ধ্যারাতে তোমাকে দেখেছিলাম শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে। তোমার ওই লম্বা খোলা চুলে বেলি ফুলের মালা দিয়ে রেখেছিলে। সেই সন্ধেটি ছিল হয়তো আমার জীবনের নতুন কোনো মোড়ের সন্ধান। তোমার ওই বুকের তিলটা যেন বারবার বেহায়ার মতো টানে তোমার কাছে আমাকে। সাফরাট হোটেল রুমের গ্রিন ধরে দাঁড়িয়ে কবিতা আওড়াচ্ছে নিজের মনে। তখন হুট করে রূপ এসে সাফরাতের মাথায় বাড়ি মেরে বলতে শুরু করে, ওয়াও, সেই তো কবিতা বলিস। তা বন্ধু, তুমি কারো প্রেমে পড়েছ নাকি? হঠাৎ এই আনরোমান্টিক বন্ধু রোমান্টিক হলো কিভাবে? তাও কোনো এক নারীর চুল তিল নিয়ে বর্ণনা দেয় সাফরাত। সে এসেছে হয়তো আমার এই জীবনে, এসেছে কোনো এক সন্ধ্যাবতী হয়ে আমার জীবন সুন্দর করে দিতে। আমি প্রেমে পড়েছি সেই সন্ধ্যারাতি দেখা পিচ্চি মেয়েটির। কে রে সেই ভাগ্যবতী, যে কিনা এই সাফরাতকে তার রূপে ঘায়েল করেছে? নিশ্চয়ই সে কোনো এক পরী, যার প্রেমে পড়েছে আমার সাদাসিধা বন্ধু। বলেই খিলখিল করে হেসে ওঠে রূপ। সাফরাত রাগী চোখে তাকায় রূপের দিকে। হঠাৎ করে রূপ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে, রূপন্তিকা প্রপোজ করেছে আজকে আমায়। কি করব বলতো, কিছু বুঝতেছি না আমি। বরাবর মেয়ে হয় আর আমার ছোট বোনের বিষ্টু। আমি কিছু বুঝতে পারতেছি না। আজ যখন পার্কে ছিলাম তখন দেখি ওই আমার বোন পার্কে ছিল। তখনই রূপন্তিকা প্রপোজ করে। রূপ কথাগুলো বলে চুপ মেরে যায়। সাফরাতের কোনো উত্তর পায় না। রেগে সাফরাতের দিকে তাকায়, দেখে ফোনে কি জানি করতেছে আর হাসতেছে। সাফরাত মাথা উঁচু করে দেখে রূপ রেগে ওর দিকে তাকায়। সাফরাত ভয়ে ঢোক গিলে রূপকে বলে, কলিজা, রাগ করিস না। তোর ভাবির ছবি ওয়ালপেপারে সেভ করলাম। লুকিয়ে অনেক কয়টা ছবি উঠাইছি আজকে, বুঝলি? আর শোন, তুই তো আমাকে বলতিস রূপন্তিকাকে নাকি তোর ভালো লাগে, তাহলে অ্যাকসেপ্ট কর।
সবাই মেনে নিবে, চিন্তা করিস না। রূপ: হ্যাঁ, সেটা ঠিক। দেখি ফোনটাকে, সেই মেয়ে যার জন্য আমার বন্ধু পাগল হয়ে গেছে, কার জন্য তার বুকের মধ্যে টিপ টিপ ব্যথা করে। রূপ মজা করে কথাটা বলে সাফরাতের হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা হাতে নিতে চমকে ওঠে ওয়ালপেপারে ছবি দেখে। আর চোখে সাফরাতের দিকে তাকায়, লক খুলে গ্যালারিতে যায়। গিয়ে দেখে অনেক কয়টা ছবি। কিছু ছবিতে পেট দেখা যাচ্ছে, তাই আর দেখল না রূপ। রূপ নিজেকে শান্ত করে মুখে হাসি ফোটায়। সাফরাতকে নরম সুরে বলল, রূপ, তুই কি জানিস মেয়েটা সিঙ্গেল নাকি ম্যারিড বা হ্যানতেন যাই হোক, আর একটা কথা, কার অনুমতি ছাড়া ছবি উঠানো হয় না, সেটা মাথায় রাখিস। আর এসব কি ছবি উঠাইছিস, পেট দেখা যায়। সাফরাত: রূপ, তোর কি হলো? এমন গম্ভীর হলি কেন? রাগ করতেছিস হয়তো। আরে, আমি কি ইচ্ছে করে এমন ছবি উঠাইছি? মেয়েটা বৃষ্টিতে ভিজার জন্য শরীরের কাপড় লেপটেছিল, তাই এমন হয়েছে ছবি। আর আমার কোটটা দিয়ে আসছি, তোর গায়ে লাগে না আমার প্রিয় কোটটা ওটা? সাফরাত মন খারাপ করে কথাটা বলে, যাক, বাদ দি। চল, আমাদের ফ্রেন্ডশিপের 10 বছর হচ্ছে। সেই ইন্টার থেকে আমরা ফ্রেন্ড। কখনো আমাদের বাসায় যাসনি তুই। আমি অনেকবার গেছি তোর বাসায়। আজকে আমাদের বাসায় চল। ওখানে থাকবি, আজকাল নিজের বাসায় যাস। সাফরা তো কিছু বলল না। কখনো যায়নি রূপের বাসায়, তাই রূপের সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রূপ বাসায় এসে কলিং বেলে চাপ দিলে রূপন্তিকা এসে দরজা খুলে দেয়। ভাইয়া, কইছিলা এতক্ষণ? রাত 9টা বাজে, আর উনি কে তোমার সাথে? আর শরণ্যা তোমাকে খুঁজতেছিল ভাইয়া। ছোট মা, বাবা ওরে বকা দিছে, কান্না করতে করতে ঘুমাইছে, তাও না খেয়ে। রূপ: দরজা ছাড়, ভেতর আসতে দে আগে। আর কি হয়েছে? কে বকা দিছে, কেন, কি করেছে আবার? কোনো ঝামেলা করেছে নাকি? তোরা দুইজন তো এসবে এক্সপার্ট। বাসায় ঢুকতে ঢুকতে কথাটা বলে রূপ। রূপান্তিকা: হুঁ, সরো যাও। নিজের বোনের থেকে শোনো কি হয়েছে। আর ভাইয়া, আমার উত্তর কখন দিবা? রূপন্তিকা ভয়ে ভয়ে কথাটা বলে। রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর সাফরাত ও রূপ ট্রাউজার আর গেঞ্জি পরে। শরীরের আগের জামাগুলো বৃষ্টিতে ভিজে গেছে। রূপ ড্রয়ার থেকে জ্বরের ওষুধ নিয়ে শরণ্যার রুমের দিকে যেতে থাকে। সাথে সাফরাতকেও নিয়ে যায় সে। সাফরাত: রূপ, কি হয়েছে বলতো? বোনের রুমে যাচ্ছিস তাও আমাকে নিয়ে? বিয়ে টিয়ে দেওয়ার প্ল্যান করতেছিস নাকি? সাথে আবার ওষুধ নেস কেন? কান্না করলে কি জ্বরের ওষুধ নিতে হয়? সাফরাত অবাক হয়ে কথাটা বলে। রূপ তার কোনো উত্তর দেয় না। সাফরাতকে তার পিছে পিছে আসতে বলে শরণ্যার রুমে যায়। গিয়ে দেখে শরণ্যা অন্য পাশ হয়ে শুয়ে আছে। রূপ মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে ডাক দেয়, বনু, এই বনু দেখ, ভাইও চলে আসছে। আর কেউ বকা দিবে না, ওঠ। বৃষ্টিতে ভিজিয়ে গায়ে জ্বর বাঁধালে তো একটু বকা দিতেই পারি আম্মু। সেই জন্য কি কান্না করতে হয় বল? শরণা চোখ মেলে তার ভাইকে দেখিয়ে জড়িয়ে ধরে কান্না করে। আর আব্বু আম্মুর নামে বিচার দেয়। সাফরাত শরণার চেহারা দেখে ভ্যাবাচাকা খায়। এইটাই তো তার বৃষ্টিবিলাসী প্রেয়সী। ও শালা, বাবুর জন্য তখন ফোনে ছবি দেখে আমার উপর রাগ ঝাড়ছে। হায় রে, কপালে শেষে কিনা বন্ধুর বোনের প্রেমে পড়লাম। কপালে শনি আছে, আমার বুঝতে পারছি। ঢোক গিলে মনে মনে কথাগুলো বলে সাফরাত। আর চোখে বারবার রূপের দিকে তাকায়। রূপ বুঝতে পেরেও কিছু বলে না। শরণাকে বুক থেকে উঠায় বলতে শুরু করে, বনু, কাঁদিস না, চল, গায়ে জ্বর আছে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবি। আর ও হলো সাফরাত। তোকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা? দেখতে চাইছিলিস, আজকে নিয়ে আসি, দেখ। ও, আর যা, ফ্রেশ হয়ে আয়, আমারও ক্ষুধা লাগছে। রূপ সাফরাতের হাত ধরে নিচে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায়। গিয়ে দেখে সবাই এসে পড়েছে খাওয়ার জন্য। সাফরাত রূপের বাবা মাকে দেখে সালাম করে। যতই হোক হবু শ্বশুর শাশুড়ি হয়। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? রূপালী: ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে কত বলি আসার কথা, আসোই না। আজ আসলে তাহলে শেষমেশ। জি আন্টি। এভাবে কিছুক্ষণ কথা বলে একটু পর স্মরণা আসলে সবাই খেতে বসে। খেতে খেতে সবার পরিচয় দেয়। স্মরণা ইসলাম, বাবা শফিকুল, মা রূপালী, ভাই রূপ, বড় আব্বু আতিকুল, বড় আম্মু মার্জিয়া, বড় বাবার মেয়ে রূপান্তিকা। রূপান্তিকা আর স্মরণা সেম ক্লাস, এবার অনার্স 2য় বর্ষে। আর রূপ ও সাফরাত দুজন মিলে বিজনেস করে একসাথে শেয়ারে। সাফরাতের বাবা ফিরোজ আর মা সালমা। খাওয়া দাওয়া শেষে স্মরণা ওষুধ খেয়ে নিজের রুমে যায়।
রূপ আর সাফরাত রূপের রুমে যায়। সাফরাত ধরাম করে বিছানায় রূপকে ফেলে দিয়ে জড়ায় নিয়ে বলতে শুরু করে, সরি বন্ধু, জানতাম না যে তোর বোন ওইটা। একবার যখন মনটা দিয়ে দিছি তখন আর ফিরে নিতে পারবো না আমি। মাফ কর। আর বোন জামাই বানানোর জন্য তৈরি হ। সাফরাত হাসতে হাসতে এই কথাটা বলে। রূপও মুচকি এসে সাফরাতকে ঘুমাতে বলে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রূপন্তিকা ঘুমের মধ্যে বুঝতে পারে কেউ তাকে কোলে নিয়ে কোথাও যাচ্ছে। হুট করে কোল থেকে নামায় দেয়। রূপন্তিকা তাড়াতাড়ি চোখ খুলে দেখে রূপ সামনে দাঁড়ায় আছে। যখনই রূপন্তিকা চিল্লাতে যাবে তখন রূপ মুখ চেপে ধরে আর আস্তে আস্তে বলে, হুস, চিল্লাস না, আমি অন্য কেউ না। শোন, তোকে আগে থেকে আমি পছন্দ করতাম। এখন কাল তুই নিজেই প্রপোজ করায় ভেবে দেখলাম কতদিন আর একা একা থাকবো বল। তাই আর কি, সকালে সারপ্রাইজ আছে তোর জন্য। রূপান্তিকাকে পিছন থেকে জড়ায় নিয়ে কথাটা বলে রূপ। কথাগুলো শুনে রূপন্তিকার কানে বাজতেছে। রূপও তাকে ভালোবাসে। নিজের মধ্যে কেমন যেন একটা শিহরণ বয়ে যাচ্ছে। রূপের দিকে ঘুরে শক্ত করে জড়ায় ধরে রূপন্তিকা। পরক্ষণেই কারো হাসির শব্দে রূপ আর রূপন্তিকা ঘুরে দাঁড়ায়। দেখে সামনে শরণ্যার পিছনে সাফরাত দাঁড়াই আছে। তোরা এখানে কখন আসলি? দেখ, যা দেখছিস ভুলে যা, আমি ভালো ছেলে। রূপের কথায় সাফরাত আর শরণা হেসে ওঠে। পরক্ষণে শরণা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। সাফরাত প্রশ্ন করেই বসে, কি হয়েছে? ভাইয়া লুকিয়ে প্রেম করে আমাকে বলেও নি। আর রূপন্তিকা, ও তো আমার ফ্রেন্ড, তাও বলে নাই আমাকে। অ্যা তেমন কিছু না পাগলি, কান্না থামা। আর তুই কখন আসলি ছাদে? আর রাতে ছাদে কেন আসছিস? আর সাফরাত, তুইও? রূপ সাফরাতের দিকে রাগী চোখে তাকিয়ে কথাটা বলে। সাফরাত ভয়ে ভয়ে ধীর কণ্ঠে বলে, এমনি তাকাবি না, আমার ঘুম ধরতেছে না তাই বাহিরে আসলাম। তখন দেখি শরণ্যা মানে তোর বোন এদিকে আসতেছে, তাই আমি ওর পিছু পিছু আসলাম, এই আর কি। রূপ আর কিছু বলে না। এরপর সবাই এক জায়গায় বসে একসাথে আড্ডা দিতে থাকে। তখন হঠাৎ করে শরণ্যা বলে ওঠে, ভাইও, তুমি না বলছো আমার রাতকে নিয়ে এসে দিবা? কই, কবে এনে দিবা বলো তো? তুমি কথা দিয়ে কথা রাখো নাই। এমনকি আমার রাতও আমাকে কথা দিয়ে কথা রাখে নাই। সে আমাকে ছেড়ে চলে গেল, আর আসলো না। আমার রাত আমার সাথে বেইমানি করলো। শরণ্যা মন খারাপ করে কথাটা বলে। রূপ বিরক্ত আর কিছুটা রাগী সুরেই বলে, চুপ, আমাকে রাগাবি না। কে এই রাত? 5 বছরের ছবি নিয়ে আমাকে বলতেছি যে ভাইও, আমাকে খুঁজে এনে দাও। আমি কই পাবো তুই বলতো? সাফরাত আমার বোনকে পাবনা দিয়াই তো। তা কবেকার সেই রাত আমি কখনো দেখি নাই। ওনাকে ছোট থাকতে একসাথে খেলেছে, এখন তাকে চাচ্ছে। ওরে ছাড়া নাকি ও কাউকে বিয়ে করবে না। রূপের কথাটায় বাকি ছিল সাফরাতের শোনা। যাকে সে পছন্দ করে সে নাকি আবার অন্য কাউকে ভালোবাসে। সাফরাত রাগী চোখে শরণার দিকে তাকায়। তারপর কি মনে করে রাতের ছবি দেখতে চায়। সাফরাত রাতের ছবি দেখে রূপের দিকে একবার তাকায়, শরণার দিকে একবার তাকায়, পরে নিজের দিকে তাকায়। শরণাকে প্রশ্ন করে, আচ্ছা সন্ধ্যাবতী, তুমি তো সেই ছোটবেলায় দেখেছ রাতকে, তাই না? এখন যদি সে অন্য কাউকে বিয়ে করে সংসার করে, আর তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবা না নাকি? তার রাতকে ভুলে যাও, সে তো তোমার এতদিনে খোঁজ রাখে নাই। সাফরাতের কথায় রেগে গিয়ে সাফরাতের হাতে জোরে কামড় দেয় শরণ্যা। সাফরাত চিল্লিয়ে উঠে বলেই বসে, রাক্ষসী। শরণ্যা যেন তা কানে নিল না। জোরে জোরে চিল্লিয়ে বলে উঠল, আমার রাত আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। আমার রাত আমাকে কথা দিয়েছে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সে আমার কাছে একদিন ফিরে আসবে। আর যদি বিয়েও হয়ে থাকে তাও আমি রাতকে চাই, মানে চাই। শরণ্যার কথায় সবগুলো ওর দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আর ভাবে, রাত এখন বড় হয়েছে, কিভাবে চিনবে তাকে? ও পাগলের মতো কথাবার্তা বলে সব। শরণ্যা চিল্লাচিল্লি করে নিচে চলে যায়। হুট করে রূপ প্রশ্ন করে, কিরে সাফরাত, তুই সন্ধ্যাবতী বললি কেন শরণ্যাকে? ওর নাম তো সন্ধ্যাবতী, তুইও কি পাগল হলি? বুঝবা না বন্ধু, দেখা হয় আমার কোনো কোনো সন্ধ্যায়, তাহলে বড় না। শরণা থেকে করি সন্ধ্যাবতী। তোর বোনের সাথে খুব মিল আছে এই সন্ধ্যাবতীর, বুঝলি? রূপন্তিকা কিছু না বুঝে মুখ ভেটকায়। পরে সবাই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে আছে, রূপ কিছু বলবে সেটা শোনার জন্য। আর এদিকে কাল থেকে আর শরণ্যা কারো সাথে কথা বলে নাই।
ভাইও, কি বলবা বলো? আমি ঘুমাবো। তোমার আজাইরা কথা শোনার জন্য আমি বসি নাই। রূপ স্মরণার কথা কানে নিল না। ওই এমনই রাতকে নিয়ে বাজে কথা বললে রেগে থাকে। একটু পর সবাই এসে পড়লে রূপ বলতে শুরু করে, আব্বু, তুমি তো আমাকে বিয়ের কথা বলো, তাই না? তাই ভাবছিলাম এবার বিয়েটা করে নেই। তবে শর্ত একটাই, আমার পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। আমার পছন্দের মেয়ে আছে। রূপের কথায় সবাই তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। রূপ ঢোক গিলে নেয়। আর সাফরাত রূপের কাণ্ডে মুচকি হাসতেছে। রূপ ওর দিকে রাগী চোখে তাকায় আবার বলতে শুরু করে, ইয়ে মানে, বলছিলাম কি, বড় বাবা, তুমি না রূপন্তিকার জন্য ছেলে খুঁজতেছিলে? তা তোমার তো একটাই মেয়ে, ছেলে নাই। তাই তোমাদের ভালোর জন্য বলছিলাম কি, রূপন্তিকে কি আমার সাথে বিয়ে দাও। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলতেছি। রূপের এমন কথায় সবাই মুখ চাওয়াচাই করে হো-হা করে হেসে দেয়। সাথে রূপের মা বাবাও, রূপান্তিকার মা বাবা সবাই। রূপ বোকা হয়ে সবার দিকে তাকায় আছে। তখন রূপান্তিকার বাবা বলে ওঠে, আতিকুর, ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই হয়তো আমার মেয়েকে ভালোবাসিস, কিন্তু এখন দেখি তা না। আমাদের ভালোর জন্য তুই এটা চাচ্ছিস। থাক বাবা, আমাদের ভালো চাইতে হবে না তোকে। আমার মেয়েকে যে পছন্দ করবে, ভালোবাসবে, তার সাথে রূপন্তিকার বিয়ে দেব। একটা মেয়ে আমার, যাতে ভালোবাসা পায়, দয়া না। রূপেবার ফেসে গেল। সাফরাত এখনও হেসে যাচ্ছে। আর স্মরণা দাঁত দিয়ে নখ কাটতেছে, যেন এসবের তার কোনো কাজ নেই। রূপ ঢোক গিলে জোরেই বলে বসে, আরে বড় বাবা, আমি তোমার মেয়েকে ভালোবাসি, প্লিজ, তার সাথে বিয়ে দাও। তোমার মেয়েকে কষ্ট দিব না, প্লিজ। রূপের কথায় এবার স্মরণাও হেসে দেয়। তারপর রূপের বাবা বলতে শুরু করে, শফিকুল, থাক, তোকে আর বলতে হবে না। স্মরণা আমাদের সকলে বলেছে সবকিছু। আমরা তারিখও ঠিক করেছি। কারো আপত্তি নাই এই বিয়েতে। আর 1 মাস পর তোদের বিয়ে। সবাই এখন থেকে রেডি হতে লাগো। কার্ড ছাপা, মার্কেট করার সময় লাগবে। রূপন্তিকার, স্মরণা কখন বলল আজব তো। আর এ দেখ, কেমন নখ খাচ্ছে। এত কিছু কখন করলো ও? এমন ভাব নিয়ে আছে যেন কিছু জানে না। স্মরণা ওদের পাত্তা না দিয়ে চলে যায়। তখন শফিকুল বলতে লাগে, সকালে যখন আমরা শুয়েছিলাম, তখন স্মরণা ওর বড় আম্মু আব্বুকে সবাইকে নিয়ে আমাদের রুমে আসে। প্রথমে আমি অবাক হয়েছিলাম যে এই সকালে এখানে আবার কি দরকার। স্মরণা আমাকে কিছু বলতে না দিয়ে বলতে শুরু করেছিল, আব্বু, শোনো, ভাইও আর রূপন্তিকা একে অপরকে পছন্দ করে। তাই আমি চাচ্ছিলাম তোমরা সবাই মেনে নাও। আর রূপন্তিকার কোনো ভাই বোন নাই, এখানেই থাকবে, সবার ভালো লাগবে। আতিকর, কিন্তু মা, তুই যেটা বলতেছিস বুঝলাম, কিন্তু আত্মীয়ের ভিতর কি বিয়ে দেওয়া ঠিক হবে? তুই বল আমাকে। ঝামেলা যদি হয়, তাই আমি এটা মানতে পারবো না। তোমরা কি আব্বু আম্মুকে চিনো না, বড় আব্বু? তোমার মেয়ে কি কেউ কখনো কষ্ট দিবে? তুমি কি চাচ্ছ যে রূপর্ণিকা নয়তো ভাইও কিছু একটা করে বসো? তারপর আর কি, সবাই বুঝে শুনে ঠিক করলাম সবকিছু। আর মেয়েটার কি হয়েছে? সকাল থেকে গম্ভীর মুখে আছে বলতো। আমি দেখতেছি, ভেবো না। এই রাতের চিন্তায় মগ্ন। তোমরা বলো, এই রাতকে কোথায় পাবো আমি? এতদিন বিয়ে হয়েছে নাকি? আর চিনব কিভাবে? এরপর সবাই সবার কাজে ব্যস্ত। রূপ আর সাফরাত রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অফিসে এসে রূপ দেখতেছে সাফরাতের মুড অনেক ভালো। তাই সাফরাতকে প্রশ্ন করেই বসে, কি রে, কি হয়েছে বলতো? খুব চিলমুডে আছিস দেখতেছি তুই। আমার বোন কি তোর সাথে লাইন মারতেছে নাকি? কি ব্যাপার বন্ধু? আহা বন্ধু, তোর বোনকে আমি বউ বানাবো। তোর বউ নিজে আমার বউ হতে চাইবে একদিন, দেখে নিস। তোর বোন না রাতকে ভালোবাসে? ও মোহম, হুম, লা লা লা। সাফরাতের এমন গাছাড়া কথায় কিছু সন্দেহ নিয়ে রূপ তার দিকে তাকায়। আবার রাত পেরিয়ে সকাল হলো। স্মরণা ঘুম থেকে উঠে তার বিছানায় একটা চিঠি পায়। আমার সন্ধ্যাবতী, অভিমান করে আছো বুঝি? অভিমান করো না। খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসব। তবে আশা করি তুমি নিজে আমাকে খুঁজে নিবা। এতদিন আড়ালে ছিলাম আমি তোমার থেকে, এটা দেখার জন্য যে তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করে আছো, নাকি আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে মত্ত আছো। কিন্তু না, দেখলাম তুমি আমাতেই সীমিত রয়েছ। আশা করি আরও কিছুটা অপেক্ষা করবা। কোনো এক সন্ধ্যা রাতে তোমায় দেখা দেব আমার সন্ধ্যাবতী। আজ থেকে না হয় আমি তোমায় সন্ধ্যাবতীর নামটা দিলাম তোমাকে। আমার সন্ধ্যাবতী তুমি। ইতি।
তোমার সেই ছোট্ট বন্ধু রাত। রূপ, এমন মরিস না। কে আসছিল তোর রুমে? আর এই চিঠি কই পাইলি? আর হ্যাঁ, এবার তো শান্তি, তোর রাত ফিরে এসেছে। আমাকে আর জ্বালাবি না। তোর জ্বালায় আমার জীবন শেষ। সর এখান থেকে যা। এত লাফাস না। কার না কার লেখা এই চিঠি। চুপ। দেখো, আমার রাত ফিরে এসেছে। আমার কাছে আসলে তোদের নামে বিচার দিব আমি। আমাকে সবাই পাগল বলতে, তোমরা এবার দেখো, রাত নামেও কেউ আসে। হুঁ। রূপ কিছু না বলে নিচে চলে যায়। অন্যদিকে সাফরাত আর মামুনির কোলে মাথা রাখে। তার চোখ বন্ধ করে মুচকি আসে। তা দেখে সাফরাতের মামুনি বলতে লাগে, কিরে ব্যাপার, আমার বাপজান, আজ এত খুশি লাগতেছে কেন? আমার বৌমা পাইছস নাকি? কতদিন থেকে বলতেছি বিয়ে কর, একটা নাতি নাতনি নিয়ে খেলবো, তা না। হুম। মামুনি, খুব তাড়াতাড়ি তোমার বৌমা আনবো। ওয়েট, পিক দেখায়। এই দেখো, তোমার বৌমা। কেমন? পছন্দ হয়েছে তো তোমার নাকি? সালমা, মাশাল্লাহ। হবে না কেন বলতো? এত সুন্দর একটা মেয়ে পছন্দ না হওয়ার কি আছে আমাকে বোঝা। তা প্রেম করিস নাকি অন্য কিছু? হুম। মামুনির থেকে দেখি আজকাল কথা লুকিয়ে রাখা শিখছো। আরে মামুনি, না। তুমিও না। কি যে বলো। আমি পছন্দ করি, তোমার বৌমা তো রাতের একজনকে পছন্দ করে। ছোটবেলার নাকি রাত? তার 5 বছরের একটা ছবি নাকি আছে সেই রাতকে। হুঁ। হি হি। সালমা বেগম না বুঝে সাফরাতের দিকে তাকায়। পরক্ষণে কিছু মনে পড়তেই খিলখিল করে হেসে ওঠে। আর সাফরাতের মাথায় বাড়ি মেরে বলে, মেয়েটাকে সব বলে দে। সকাল 10টা। স্মরণায় কলেজ বন্ধ থাকায় কলেজে না গিয়ে শুয়ে আছে আর ভাবতে লাগলো সেই 14 বছর আগের ঘটনা। তখন স্মরণার বয়স ছিল 6 বছর। ক্লাস 1-এ ভর্তি হয়েছিল। আর রাতের বয়স ছিল 11 বছর। ক্লাস 5-এ। স্মরণা ওরা তখন গ্রামে থাকতো। রাত ছিল পাশের গ্রামে। প্রতিদিন স্মরণা একটা ছোট পার্ক আছে, ওখানে যেত খেলা করতে। সেদিন প্রথম দেখা হয় রাতের সাথে। ফ্ল্যাশব্যাক। ছোট স্মরণা ধীর পায়ে পার্কে ঢুকে ছোট বাচ্চাদের সাথে খেলতে লাগলো। তখন রাত দূর থেকে স্মরণার বাচ্চামি ফেস দেখে মায়া হয়। তাই রাত স্মরণার কাছে এসে স্মরণাকে ডাক দেয়, এই পিচি, এদিকে আসো। তোমার নাম কি? তুমি এত কিউট কেন? আমার বউ হবে। অনেক আদর করব। তোমাকে আমার অনেক ভালো লাগছে। বউ? বউ কি? হ্যাঁ, বউ হব। তাহলে আমাকে তুমি প্রতিদিন চকলেট এনে দিবা? ফুল দিবা বলো? হ্যাঁ, দিব। প্রতিদিন নিয়ে আসবো তোমার জন্য। তুমি আমাকে জামাই বলবা, আমি বউ বলবো। কেমন? তোমার নাম কি বিচ্ছি? আমার নাম স্মরণা। তোমার নাম কি? তুমি এত পাতলা কেন? কেমন লাগে? কিন্তু তুমি অনেক সুন্দর। হি হি হি। রাত। আমার নাম সাফরাত। বুঝলে পিচ্ছি বউ? স্বর্ণার নাক টেনে বলল। স্মরণা। সারাত তোমার নাম। সালাদ। সাপরাত। শশ, হয় না। এত বড় নাম কেন? ছোট নাম বলো। আমি এত বড় নাম বলতে পারবো না। তুমি তোতো নাম বলো। ওকে ওকে, আমার বউ। কি বলবা কি বলবা? আচ্ছা, সাফরাত না। তুমি শুধু রাত করে বলবা। কেমন? তোমার জন্য না হয় রাত নামটা দেওয়া হলো। তারপর পরের দিন রাত আসে ওই পার্কে। স্মরণা রাতকে দেখে দৌড়ে যায় তার দিকে। রাতও মুচকি এসে স্মরণাকে নিয়ে ব্রেঞ্চে বসে। তখন স্মরণা রাতকে বলে, আমার বর, আমার বর, তুমি এসেছো। হি হি হি। দাও, আমার ফুল চকলেট দাও। হি হি হি। তুমি এসেছো। দাও, খাবো আমি, দাও। সাফরাত মজা করে বলে যে আমি আনি নাই। তখন জোরে সাফরাতের হাতে একটা কামড় বসায় দেয়। সাফরাত প্রথমে লাফায় ওঠে, পরক্ষণেই নিজেকে শান্ত করে সব বের করে দেয়। এবার ছোট স্মরণায় বোকার মতো তাকায় আছে। রাত মুচকি এসে স্মরণার গালে চুমুকে দেয়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন সাফরাত তার 5 বছরের একটা ছবি স্মরণাকে দেখালে সেটা স্মরণা একবার নিয়ে নেয়। আর সাফরাতে থেকে ছবিতে লিখে নেয়, আমাল জামাই রাত। দিন চলতে থাকে তার গতিতে। তাদের ছোট পাগলামি, ভালোবাসা, হাসি ঠাট্টা করতে করতে একটা বছর কেটে গেল। একদিন বিকেলে স্মরণা যখন রাতের জন্য দেরি করতেছিল পার্কে, তখন রাত দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে স্মরণাকে বলে, বউ বউ শোনো, মামুনি না আমাকে নিয়ে ঢাকা যাবে। আর এখানে থাকবি না। তোমার সাথে আর দেখা হবে না। আমি বড় হয়ে তোমার কাছে ফিরে আসব। তোমাকে বিয়ে করে নিয়ে যাব। কেমন? না না না। তুমি কোথাও যাবে না। আমি কার সাথে খেলবো? তুমি কোথাও যাবে না জামাই। তুমি আসবে না। আর তুমি যাবেও না। কেমন? রাত। পাগলামি করে না বউ। কথা দিলাম। আমি তোমার কাছে ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করবা তুমি। কেমন? কাউকে বিয়ে করবে না, একদিন তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব আমি তোমাকে।
কান্না করে না আমার পাগলি। স্বর্ণা তখন পাগলের মতো কান্না করতে থাকে। পরে রাতকে কথা দেয়, রাতকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে। সেদিনের পর এতটা বছর চলে গেল। স্বর্ণা সবসময় রাতের সেই ছবিটা দেখত, আর এটাই ভাবতো রাত তার জামাই। সেই ছোট মনের কথাগুলো জমিয়ে থাকে। স্বর্ণার রূপন্তিকার ডাকে বাস্তবে ফিরে আসলো। বর্তমান। রূপন্তিকা, কি ভাবিস এত? চল, ভালো লাগতেছে না, কোথাও থেকে ঘুরে আসি। আর সময় নাই, এবারের বউ হব, কোনোদিন জানি, হি হি। স্বর্ণা কিছু না বলে রূপন্তিকার সাথে বাহিরে বের হয়। আর সাফরাত নিজের কেবিনে বসে বসে ভাবতে থাকে, আর মনে মনে বলে, সরি আমার ছোট বউ স্বর্ণা, তোমার কথা রাখতে পারি নাই আমি। কথা দিয়েছিলাম তোমাকে বিয়ে করব, তোমার কাছে ফিরে যাব একদিন। কিন্তু ঢাকা আসার পর তোমার কথা আর মনেই ছিল না। প্রথম দিন ঢাকা এসে মামুনিকে বলেছিলাম তোমার কথা, আর কখনো তোমাকে মনে হয় নাই। আর তুমি কি না এখনো সেই ছোট আমি ছোট রাতকে পাগলের মতো ভালোবাসো? তুমি কথা রেখেছ, অথচ আমি রাখতে পারলাম না। কখনো যদি জানতে পারো যে আমি তোমাকে ভুলে গেছি, তাহলে কি করবে তুমি জানি না। সাফরাতের খুব খারাপ লাগতেছে। তার বয়স ছিল, তবুও স্মরণাকে ভুলে গিয়েছিল। আর ছোট স্মরণার সব মনে আছে। রূপ সাফরাতের কেবিনে এসে দেখে সাফরাত কিছু ভাবতেছে। রূপ সাফরাতের মাথায় ঝাঁটি মেরে বলে, কি দরকার ছিল স্মরণার রাত সাজার? ও রাতকে সত্যি ভালোবাসে। জানিও না কে ছোট রাত থাকতে প্রতিদিন আমাদের গ্রামের ছোট পার্কে খেলতে যেত। হয়তো তখন পরিচয় হয়েছিল। কিন্তু তুইও রাত সাজলি কেন? আমি কাল তোর চিঠি নিয়ে গিয়ে রাখছিলাম, পারছিলাম না। কিন্তু এটা করা ঠিক হয়নি। রূপের কথা শুনে সাফরাত মুচকি এসে সব খুলে বলে যে সেই রাত আর সেই সাফরাত। রূপ অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়। শোন, তোর বোনকে কিছু বলিস না আগে, কিছুটা মজা নেই ওর সাথে। আহা, কত মজা হবে বল। হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় সাফরাত রূপ দুজনেই। স্মরণা আর রূপন্তিকা দাঁড়িয়ে আছে। তাহলে কি সব শুনে ফেলল? স্মরণা বলতে শুরু করলো, কি ব্যাপার, আমাদের দেখে তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? কি বলছিলে বলো, আমরা সবাই একটু শুনে আড্ডা দেই তোমাদের সঙ্গে। আর ভাইয়া, তুই আজকে একা চলে আসছিস কেন? আমিও তো তোর সঙ্গে আসতে চাইছিলাম। সাফরা তো ভয় পেয়ে গিয়েছিল যে শরণ্যা সবকিছু শুনে ফেলছে নাকি। শুনতে পারে নাই ভেবে এবার হাসি মুখে বসিয়ে শরণ্যাকে বলতে শুরু করলো, সাফরাত, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছ? অফিস টাইমে তোমরা অফিসে আসছো কিসের জন্য? তোমরা ঘুরতে চাইলে অন্য কোথাও ঘোরো। এটা অফিস, কাজ করতে হয়, অন্য কিছু না। সাফরাতের কথায় শরণ্যা রেগে যায়। অযথা তাদেরও তো অফিস, তাও নাকি তাদের আসা যাবে না। শরণ্যা রেগে তার ভাইকে ওড়াধরা বকাবকি করতে শুরু করলো। শরণ্যাকে রেগে কথা বলাতে সাফরা তো বেশ মজা পাচ্ছে। একটুতেই মেয়েটা রেগে যায়। ছোট থেকে এটা তার স্বভাব। এবার রূপ চুপ থাকতে পারল না। সাফরা তার শরণ্যাকে ঝাড়ি মারতে শুরু করলো। তারপর দুজনেই চুপ মেরে যায়। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মার্কেটে গিয়ে সবাই বেশ কিছু কেনাকাটা করার পর যখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিবে, তখন হুট করে কোথা থেকে একটা ছেলে এসে শরণ্যাকে জড়ায় ধরে। সেখানেই সাফরা ছিল। সাফরা তো রাগী চোখে তাদের দিকে তাকায় আসে যে এখানে হচ্ছেটা কি। এমন হুট করে জড়ায় ধরার জন্য শরণ্য কিছুটা ভরকে যায়। পরক্ষণে ছেলেটাকে দেখে কিছুটা রাগীভাবে তাকায়। কিন্তু ছেলেটা কিছু না বলেই শরণ্যার গালে একটা ছোট কিস করে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে বলে যায়, বেব, তোমার জন্য আজকে রাতে সারপ্রাইজ আছে। রূপ এবার কিছু বুঝতে না পেরেই শরণ্যাকে প্রশ্ন করে বসে, কারণ তার মাথায় কিছুই ঢুকলো না। হুট করে কোথা থেকে একটা ছেলে এসে এভাবে জড়ায় ধরে আবার কিস করে চলে গেল, কিছু বলার সুযোগ না দিয়েই। তার উপর তাদের দিকে আগে থেকে সাফরাত রাগী চোখে তাকায় আছে। ছেলেটাকে এমন হুট করে সব কি করে যাচ্ছে? আর তুইও কিছু বললি না? এটা কোন ধরনের বেয়াদবি বলতো আমাকে? আশেপাশে কাউকে দেখে না নাকি? আর কিসের সারপ্রাইজের কথা বলে গেল? তুই কি চিনিস ছেলেটাকে? শরণ্যা। একসাথে এত প্রশ্ন করে নাকি কেউ? হুম, চিনি। আমি আমাদের কলেজের সিনিয়র। আমার 4-5 বছরের বড় হবে হয়তো। আমাকে কয়েকবার প্রপোজ করেছিল, কিন্তু অ্যাকসেপ্ট করি নাই। তারপর তো প্রায় 1 মাস দেখা হয়েছিল না। আজকে হুট করে কোথা থেকে আসলো কে জানে। সাফরাত, বাহ, সেই জন্য রাস্তাঘাটে এমন নোংরামি হবে নাকি?
কোনো কমন সেন্স নাই? যত সব। রূপ থাক, অফিস রেখে এখানে এসে আছি। আমি গেলাম, টাটা। সাফরাত সেখান থেকে চলে যায়। স্মরণা বোকার মতো তাকায় আছে, হলোটা কি এখানে? রূপ বুঝল সাফরাত রেগে গেছে। সেই জন্য রূপন্তিকার স্মরণাকে নিজের মতো করে থাকতে বলে সাফরাতের পিছে দৌড় মারে। শরণ্যার রূপন্তিকা কিছু না বলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। সাফরাত সেখান থেকে অফিসে না গিয়ে বাসায় চলে যায়। রূপ কিছু বলল না। রাতে শরণ্যার ফোনে একটা মেসেজ আছে। মেসেজ পেয়ে নিচে দৌড় মারে শরণ্যা। নিচে গিয়ে যা দেখে তা দেখে অবাকের চরম পর্যায়ে চলে যায় তার মনে। মেসেজে লেখা ছিল, আমার শরণ্যা রানী, আমি ফিরে এসেছি তোমার লাইফে। বড্ড ভালোবাসো আমায় জানি আমি। সেই ছোটবেলায় আমাকে দেখেছ, আমার সাথে খেলেছ, তবু কখনো ভুলে যাওনি আমাকে। এতটা ভালোবাসো আমায়। তোমাকে বলেছিলাম যে ফিরে আসব একদিন, তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। আমি ফিরে এসেছি। ইতি, তোমার পিচ্চি বড় রাত। স্মরণার নিচে নেমে এসে দেখে রাতুল দাঁড়ায় আছে। রাতুল বলকে মার্কেটে যে ছেলেটা স্মরণাকে জড়ায় ধরছিল। স্মরণা ভাবতে পারে নাই রাতুলই তার রাত। স্মরণা দৌড়ে গিয়ে রাতুলকে জড়ায় ধরতে বলতে শুরু করে, রাত, তুমি আমার রাত। এতদিন বলো নাই কেন আমাকে? কত ভালোবাসি তোমায় জান, কত মিস করছি তোমায়। আর এতদিন পর নিজের পরিচয় দিলে আমাকে, কেন এমন করলে আমার সাথে? রাতুল স্মরণাকে দুহাত দিয়ে জড়ায় নিয়ে স্মরণার মাথায় হাত বুলিয়ে দেয়। এতক্ষণে স্মরণার দৌড়ে আসা দেখে সবাই বাহিরে এসে দেখে এসব কাণ্ড। তার থেকে বড় কথা, রূপ শক খাইছে। এ রাত হলে সাফরাতকে মিথ্যে কথা বলল। রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে সাফরাতকে ফোন দেয়। কি সমস্যা, ফোন দিছিস কেন? কেমন ভাই তুই, হ্যাঁ? বোনের খেয়াল রাখতে পারিস না? যার তার সাথে মিশতে দেস? কি বলবি বল, তাড়াতাড়ি ঘুমাবো আমি। রূপ, কুল কুল বন্ধু, বুঝতেছি না এখন কেমন করে বলবো তোকে কথাটা। যে রেগে আছিস, তার উপর না জানিয়ে আমার কথা শুনলে স্ট্রোক না করিস। মাথা ঠান্ডা কর আর আমার কথা শোন। তার আগে নিজেকে কন্ট্রোল করে নি। সাফরাত, মেজাজ খারাপ করিস না বাল। কি বলবি বল তো? মাথা ব্যথা করতেছে, রাগ উঠছে। কি বল, কি এমন করবি? এত হেয়ালি করিস না তো। আসলে শোন, মার্কেটে যে ছেলেটাকে দেখলি, সে এখন এসে নিজেকে রাত দাবি করতেছে। এখন কি করব বুঝতেছি না। আসলে কে রাত, তুই নাকি ওই ছেলেটা? কিছু একটা বল, যাতে বুঝতে পারি আমি। হোয়াট? ওই, তোর কি মনে হয় আমি মিথ্যে কথা বলতেছি? আচ্ছা একটা কাজ কর, তুই ওই ছেলেটার হাত দেখ। আমার হাতে তোর বোনের কামড় দিছিল, এখনো দাগ আছে। তুই দেখ আছে নাকি। আর কোনো প্রমাণ নাই তো? আমার কাছে এটাই চেক কর। রবিবার রুম থেকে বের হয়ে দেখে রাতুল আর শরণ্যা বসে বসে গল্প করতেছে। রূপে সেই রাতের হাত চেক করে দেখে দাগ আছে। রূপ এবার কি করবে বুঝতে পারে না। তাই শরণাকে বলে, শরণা, কোথা থেকে কে এসে বলল আমি রাত? তাহলে কি তোকে বিশ্বাস করতে হবে নাকি? আগে তো সব পরীক্ষা করে দেখ। ও তোর রাত নাকি অন্য কেউ? হতেও তো পারে যে মিথ্যে বলছে তোকে ভালোবাসে তাই। কি বলিস এসব ভাইয়া? এই দেখ, রাতের হাতে কামড়ের দাগ আছে। আর ছোটবেলায় যা যা হয়েছে সব বলতে পারতেছে আমাকে। তুই কি আমাকে ভালো থাকতে দিবি না? শরণার রাগ দেখে রূপ কিছু না বলেই চলে যায়। রাতও একটু পর চলে যায়। রূপ সাফরাতকে সব বলে। শরণ্যা নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে শরণ্যা আজ অনেক হ্যাপি। কালকের তার রাতকে পেয়েছে। সে নাচতে নাচতে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। শরণ্যাও গিয়ে সেখানে বসে। শরণ্যার বাবা বলে ওঠে, শরণ্যা, রাতকে যেহেতু পাইছিস তো বিয়েটা তাহলে তোর আর রূপের একসাথে কমপ্লিট করি, কি বলিস? রাতের সাথে কথা বলে দেখ কি বলে। আসতে বল তার মা বাবাকে আমাদের বাসায়। রূপ তার বাবার কথাই কেসে ওঠে। আর ভাবে, সাফরাত কি করবে আল্লাহ জানে। শরণার অবস্থা খারাপ করবে যে ছেলে। শরণা উঠে গিয়ে রাতকে ফোন করে সব বলে। রাত অনেক হ্যাপি। সে শরণাকে অনেক কষ্টে বাগিয়ে আনছে। আর তাড়াতাড়ি বিয়ে করতে পারলে স্মরণা শুধু তারই থাকবে। আর কেউ চাইলেও তার থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিকেলের রাত তার বাবা মাকে নিয়ে স্মরণাদের বাসায় এসে সবকিছু ঠিকঠাক করে চলে যায়। রূপ আর স্মরণার বিয়ে একদিনেই হবে। রূপ সকাল থেকে ফোন দিচ্ছে সাফরাতের কাছে, কিন্তু সাফরাতের কোনো খবর নাই। কিছু মাথায় আসতেছে না। রাত 12টা, সবাই ঘুমিয়ে আছে।
চুপি চুপি সাফরাত স্মরণাদের বাড়িতে প্রবেশ করে। রূপ ঘুমের মাঝে বুঝতে পারে কেউ তাকে শূন্যে ভাষায় নিয়ে যাচ্ছে। হুট করে রূপ চিল্লিয়ে উঠে সামনে তাকায় দেখে ভয় পেয়ে যায়। তো তো তুই এত রাতে তুই আমার বাসাতে কি করিস? আসলে তুই কি সাফরাত নাকি ও মা গো, ভূত, বাঁচাও আমাকে, বিয়ের আগে মেরে ফেললো গো, আমার মাজা গেল গো। ধমকে বলতে লাগলো। চুপ, একটা কথাও না। ভূতের বাপ আমি। মেজাজ খারাপ আছে। একদম নেকামি করবি না মা মেয়ের মতো। ওই, তোর বোনের কাণ্ড জ্ঞান নাই। রাতকে ভালোবাসি ভালোবাসি করে মরতেছে, অথচ আমাকে না চিনে অন্য একজনের সাথে বিয়ে কমপ্লিট করছে। তোর বোনকে মেরে ফেলবো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে। ইয়ে মানে বলছি কি, শোন না, তুই একদম আমার বোনের দিকে নজর দিবি না। দেখ, ও যেটাতে খুশি সেটা ওকে দিতে চায়, তাই প্লিজ ঝামেলা করিস না। আমি জানি তুই রাত, কিন্তু দেখ, রাতুল ছেলেটাকে আর কেন এমন করতেছিস কে জানে। যাই হোক, ছেলেটা স্মরণাকে ভালোবাসে, তাই প্লিজ ভালো থাকতে দে ওদের। ওদের মাঝখানে আসিস না। সাফরাত, কি বললি তুই? রূপ, ঠিক ঠিক আছিস তো? বলতো আমাকে, কি বলতেছিস তুই এসব? তুই খুব ভালো করে জানিস এই কদিনে তোর বোনকে কতটা ভালোবাসি, আর সেই তুই কিনা আমাকে এসব বলতেছিস। দেখ, রাগাবি না আমাকে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি ছেলেটা কি চায়, আর সে কে, যে নিজেকে রাত বলে দাবি করে, আর এমনকি রাতের চিহ্ন তার মাঝে। দেখ, আমি জানি তুই কতটা ভালোবাসিস স্মরণাকে, তবুও আচ্ছা, যা ভালো বুঝিস কর। তবে আমার বোন যদি কোনো কষ্ট পায় তোর থেকে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না আমি, বলে দিলাম। ওইটা আমার নয়নের মণি, খুব ভালো করে জানিস তুই। ও যখন যা চায় তাই দিয়েছি আমি। চিন্তা করিস না সেসব নিয়ে। শোন, একা তো আর প্ল্যান করা যায় না, তাই তোকে নিয়ে প্ল্যান করব, আর সেই জন্য ছাদে আনলাম। কিন্তু এত রাতে ছাদে না থাকাই ভালো। চল, তোর রুমে যাই আগে। আর হ্যাঁ, ক্ষুধা লাগছে, খাবার দে, না খেয়ে আছি আমি। রূপার সাফরাত নিচে নেমে আসে। রূপ সাফরাতের জন্য খাবার এনে দেয়। সাফরাত খেয়ে রূপকে তার সব প্ল্যান বলে। সাফরাতের কথায় রূপ রেগে যায়। রেগেই বলতে শুরু করে, ওই, কি ভাবছিস তুই আমাকে বলতো? তোর তো দেখি সাহস বেড়ে গেছে। আমার বোনকে নিয়ে তুই আমার সাথে প্ল্যান করতে বসছিস। আর কি সব বলতেছিস? আমি এমন করব তোর জন্য, তাই না? লাত্তি খাবি সরজা। প্লিজ কলেজা, আমার রাগ করিস না। দেখ, তুই ছাড়া তো আমার আর বেস্ট ফ্রেন্ড নাই। তুই তো কারোর সাথে মিশতেই দেস নাই। তাই তুই আমার জেস চালা হওয়ার আগে কিন্তু আমার বন্ধু। তাই প্লিজ না করিস না। যা বলতেছি রাজি হ। প্লিজ কলিজা আমার, প্লিজ। তুই ছাড়া কিন্তু আমার কোনো রাস্তা নাই। ওকে ওকে ওকে, থাক, আর বলতে হবে না। কাল থেকে মিশন শুরু করতে হবে। আর দেখতে হবে কে রাতুল, কে ভালোবাসে, আর এমন মেয়ে আছে কিনা যে টাকার জন্য সব করতে পারে। তবে আর কি, আমার কোমরটা তো ভাঙছিস তুই। আয়, ঘুমা। আর কোনো কথা নয় রাতে। ইয়ে মানে বলছিলাম কি বন্ধু, তুই থাক, আমি একটু আমার বউটাকে দেখে আসি। প্রমিস, কিছু করব না বিয়ের আগে। বিয়ের পরের কথা কিন্তু ভিন্ন। এদিকে সাফরাতের কথা শুনে রূপ হেসে দেয়। সাফরাত স্মরণার রুমের সামনে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করা। সাফরাত ভাবে এটাই বুঝি হওয়ার ছিল। পরক্ষণেই মনে পড়ে এদের সব রুমের ডুপ্লিকেট চাবি আছে, যার দ্বারা বাহির থেকে দরজা খোলা যায়। সাফরাত রূপের সাথে ঝগড়া করে চাবিটা নিয়ে আসে। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে স্মরণায় এলোমেলোভাবে শুয়ে আছে। সাফরাত দরজা লাগায় স্মরণার পায়ের কাছে গিয়ে বসে, আর পকেট থেকে একটা পাইল বের করে স্মরণার পায়ে পরা দেয়। এরপর স্মরণার ঘুমন্ত কয়েকটা ছবি উঠায় নেয়, সাথে পাইল পরা পায়েরও কয়েকটা ছবি উঠায়, আর ভাবতে থাকে সে ছোটবেলার কথা। সাফরাতের সব মনে পড়ে গেছে। সাফরাত মুচকি এসে ভাবে সেদিনের কথা, যেদিন সাফরাত শেষবারের মতো স্মরণার সাথে দেখা করছিল। অতীত। সাফরাত যখন স্মরণা থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন স্মরণার পেছন থেকে সাফরাতের হাত টেনে ধরে আর কেঁদে দেয়। সাফরাত স্মরণার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে, এই আমার পিচ্চি বউ, কাঁদে না, সোনা বউ আমার। আমি একদিন তোমার কাছে ঠিকই ফিরে আসব, দেখে নিও। একদম মন খারাপ করবা না, কেমন? কি হয়েছে তোমার? এভাবে কান্না করলে কি আমার যেতে মন চাইবে? বলো। আচ্ছা, কি নেবে বলো? যখন ফিরে আসব তোমার কাছে, তখন কি নিয়ে আসবো বলো? এটা শুনে যেন স্মরণা অনেক খুশি হয়।
স্বর্ণার সারফাতের হাত ধরে ঘুরতে শুরু করে আর বলে, সত্যি তুমি আমার জন্য আমি যা চাইবো তাই নিয়ে আসবা? হি হি হি। তাহলে কি চাইবো তুমি বলো? তোমাকে ছাড়া তো কিছু ভালো লাগে না আমার। রাতভর। আচ্ছা, তুমি আমাকে ঝনঝনিওয়ালা একটা নুপুর এনে দিও, কেমন? সেদিন সাফরাত স্মরণার কথা শুনে মুচকি হাসি দিয়ে চলে আসে। বর্তমান। সাফরাতের ধ্যান ভেঙে যায় স্মরণার নড়চড় করাতে। সাফরান কি জানি ভেবে স্মরণার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় একটা ছবি ওঠায়। তারপর ঘাড়ির কাছে যে তিলটা ছিল সেটাতে একটা ছোট করে চুমু এঁকে দেয়। এরপর সাফরাত তার নিজের হাতের দিকে তাকায়। এই কামড়ের ডাকটা স্মরণার দেওয়া। সাফরাত যখন স্মরণাকে ছেড়ে চলে গিয়েছিল, এর মাঝে সে ভুলে গিয়েছিল স্মরণার কথা। কিন্তু এই হাতের কামড়ের দাগটা তাকে কেমন যেন একটা ভালো লাগা অনুভব করাতো, যার জন্য সে মাঝে মাঝে ডাকটাতে নিজেই কামড় বসাতো। আর সেজন্য এখনো দাগটা আছে। সাফরাত সবশেষে দরজা লাগাই দিয়ে রূপের রুমে এসে দেখে রূপ ঘুমাইছে। সাফরাত রূপকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। রাতে এখানে না থাকাই ভালো। সাফরাত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন রূপের ঘুম ভাঙে তখন দেখে সাফরাত নাই। পরে ফোন দিয়ে শোনে রাতে চলে গেছে। এদিকে স্মরণা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বিছানায় বসে তখন বুঝতে পারে তার পায়ে কিছু একটা আছে। সে তাকাতেই দেখে একটা পায়েল। ওয়াও, এত সুন্দর একটা পায়েল! ওয়েট, এটা তো আমার না। আমি তো রাতের দেওয়া পায়েল ছাড়া কারো পায়েল পরব না বলে পায়েল কিনি নাই। তাহলে এটা কে কিনে দিয়ে গেল? কি জানি, বুঝি না। কিছু যাই হোক, খুলে রাখি। রাত ছাড়া কারো অধিকার নেই আমাকে পায়েল পরানো। এভাবে 15টা দিন কেটে গেল। সাফরাত আর রূপ তাদের কাজে ব্যস্ত। তার উপর বিয়ের জন্য সব কাজ চলতেছে। আজকে সাফরাত আর রূপ বের হয়েছে একটা পার্কে একজনের সাথে দেখা করার জন্য। সাফরাত অনেকটা বেশি এক্সাইটেড। পার্কে গিয়ে সাফরাত আর রূপ একটা মেয়ে বসে আছে সেখানে যায়। পরিচয় হওয়ার পর মেয়েটা নিজেই বলতে লাগে, হাই, আমি রুমি, রাতুলের বেস্ট ফ্রেন্ড। আর ওর চাচাতো বোনও হই। আমি জানি আপনারা কেন ডেকেছেন। আর আমি সত্যি চাই আপনাদের বলবো, রাতুল আসলে রাত না। ও অনেক আগে থেকেই স্মরণাকে ভালোবাসতো। কিন্তু স্মরণা বলতো ওর রাত নামের একজনকে ভালোবাসতো। তো এটা নিয়ে রাতুল অনেক খোঁজ নিয়ে রাতের ব্যাপারে সব জানতে পারে, যে রাত কেমন ভাবে কি হয়েছিল। সেটা মূলত নেটেও একটা পেজ আছে। ওখানে স্মরণা নাকি তার কাহিনী বলছিল। ওইখানে রাতুল সব জানতে পারে। আর তারপর থেকে রাত সেজে আছে সাফরাত। ও, এই ব্যাপার। কিন্তু তার হাতের দাগ আছে। সেটা কিভাবে কি করলো? আর তুমিও না ওর বেস্ট ফ্রেন্ড? তাহলে সব সত্যি বলতেছে না কেন আমাদের? তুমি চাও না তোমার বেস্ট ফ্রেন্ড স্মরণাকে বিয়ে করুক? ফ্রেন্ডরা তো চায় বন্ধু ভালো থাকুক। এই শালা থাম। তুই তো সত্যি শুনতে আসিস। এখন আবার এমন করিস কেন? নাকি তুই চাচ্ছিস যে রাতুল স্মরণাকে বিয়ে করে নি? সর, যা ভাগ। আর রুমি, তুমি বলো, এখন উপায় কি? তুমি সত্যি বলতেছ এর পেছনে কারণ আছে, তা বুঝতে পারতেছি আমি। তাই শর্ট করে বলে ফেলো। রুমি, আমি রাতুলকে ভালোবাসি সেই ছোট থেকে। রাতুলকে কখনো বলার সাহস হয় নাই। আর যখন বলবো তখন ঠিক স্মরণার সাথে পরিচয়। আর রাতুল স্মরণাকে নিয়ে পাগলামি করতে লাগছিল। তাই আর বলা হয়ে ওঠে নাই। আমি চাচ্ছি বিয়েটা যেন না হয়। আরও হাতে জাস্ট মেকআপ করে ওই পুরকম দাগ বানাইছে। আমি সব বললাম। এখন বাকিটা আপনাদের ব্যাপার। ওকে ওকে, একটা আইডিয়া পাইছি। রূপ, তোদের বাসায় সবারকে বলে দে আমি রাত, স্মরণা ছাড়া। ও যেন না জানে, বুঝলি? আর রাতুলকে বিয়ের দিন আমরা সরাবো আর রুমির সাথে বিয়ে দেব। আর রাতুলের জায়গায় আমি বিয়ে করব আমার সন্ধ্যাবতী বউকে। সো আমিও আয়োজন করি। এমনি এমনি তো আর বিয়ে করা যায় না, তাই না? রূপ, বাহ, কে বাত হে। ওকে, আর কি করার, তাহলে তাই হোক। আর রুমি, আপনাকেও ধন্যবাদ। এজন্য না হয় আমরা আপনারা রাতুলের বিয়েটা দিয়ে দেব। আজ তাহলে আসি, ভালো থাকবেন। চল সাফরাত। সেখান থেকে রূপ আর সাফরাত রূপদের বাসায় আসে। তারপর রূপ তার বাবা মা সবাইকে সবটা বলে দেয়। আর তারাও রাজি হয়। স্মরণা আর রূপন্তিকা ছাড়া সবাই এখন জানে সাফরাতি রাত। এখন সময় যাচ্ছে। আজ স্মরণা, রূপ, সাফরাত, রূপন্তিকা আর অন্যদিকে রাতুলের গায়ে হলুদ হচ্ছে। সাফরাত ওর নিজের বাসায় আয়োজন করছে বিয়ে বলে কথা। স্মরণা রেডি হয়ে নিচে নেমে স্টেজে বসে আছে। সাথে রূপ আর রূপন্তিকাও আছে।
সবাই এক এক করে হলুদ লাগাই দিয়ে যাচ্ছে। স্মরণা খেয়াল করলো যে তার ভাইয়ের বিয়ে হচ্ছে, অথচ আজ সাফরাত নাই। তাই রূপকে বলল, ভাইও, সাফরাত ভাইয়া কই? তোর বিয়ে সাফরাত ভাইয়া না তোর বেষ্টু, তাহলে আসলো না কেন? কি ব্যাপার বলতো? কেমন বেষ্টু যে বেষ্টুর বিয়েতে আসে না? হাই, আর দেখো, আমার বেষ্টু নিজে বিয়ে করতেছে, সাথে আমিও বিয়ে করতেছি। এমন বেষ্টু হতে হয়, বুঝলা? একসাথে বিয়ে করতে হয়। হুঁ হুঁ তুই একা বিষ্টুর সাথে বিয়ে করিস নাই, আমার দোস্ত করিতেছে। সেটা কি আর তুই জানিস? সেটা তো আমার বোনকে ওঠায় নিয়ে যাবে বউ বানায়। সেটা জানলে তুই এখানে তুলকালাম বানাই দিতিস, মনে মনে বলল রূপ। একটু পর দেখা গেল সাফরাত বাইক নিয়ে বিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। তার ঠোঁটে লেগে আছে একটা অমায়িক হাসি। সাফরাতকে দেখে রূপ আর তার বাবা মা মুচকি মুচকি হাসতেছে। সাফরাত কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে স্বর্ণাদের কাছে যায়। গিয়ে স্বর্ণার গায়ে হলুদ মাখায় দিয়ে বলে, কি মনে হয় সন্ধ্যাবতী, যে আমার ফ্রেন্ডের বিয়েতে আসবো না, তাই না? এটা কি কখনো হয় বলো? এই যে দেখো, চলে আসলাম, সাথে আমার সন্ধ্যাবতীকে হলুদ লাগানো হলো। বিয়ের জন্য তৈরি হও, সারপ্রাইজ ওয়েট করতেছে তোমার জন্য। যাই হোক সন্ধ্যাবতী, খুব সুন্দর লাগতেছে তোমাকে। এই সন্ধ্যা রাতের তারাগুলি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আমার সামনে বসা সন্ধ্যাবতী আছে সৌন্দর্য বৃদ্ধি করছে তার। মারাত্মক সুন্দর লাগছে। আসো, কয়েকটা সেলফি ওঠাই। শরণ্যা হা হয়ে তাকায় আছে, কি সব বলতেছে। আবার সাথে আমার সন্ধ্যাবতী লাগাইছে। শরণ্যা তাকায় দেখে তার মা বাবা হাসতেছে। সেদিকে শরণ্যা ভ্রুকুচকে তাকালে সবাই চোখ মেরে যায়। সাফরাত জোর করে হলুদ মাখা দেয় পুরো মুখে, সাথে সেটারও ক্যামেরা দ্বারা ভিডিও করে আর ছবি ওঠায়। তারপর রূপকে আর রূপন্তিকাকে হলুদ লাগায় সভা থেকে বিদায় নিয়ে চলে যায় কিছু না খেয়ে। অনুষ্ঠান শেষে শরণ্যা নিজের রুমে গিয়ে বারবার ভাবতেছে, সে রাতকে চিনতে ভুল করে নাই তো? কেমন যেন লাগতেছে তার। এত না ভেবেই ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে উঠে রূপের ডাকাডাকিতে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে বসে আছে মন খারাপ করে। এমন সময় রূপ আর রূপন্তিকা আসে। শরণ্যার মন খারাপ দেখে রূপ শরণ্যার পাশে বসে বলে, কি হয়েছে বনু, মন খারাপ কেন? আজকের দিনে এমন মুখটা পেঁচার মতো করে থাকলে হবে নাকি? আর তুই তো রাতকে পেয়ে যাচ্ছিস, আর এভাবে মন খারাপ করে আছিস। কি হয়েছে বল আমাদের? আমরা কি কিছু করেছি? শরণ্যা রূপকে জড়ায় ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। হুট করে এমন করায় রূপ কিছুটা অবাক হয়। পরক্ষণেই বুঝতে পারে সবাইকে ছেড়ে যাবে, এ ভেবে হয়তো কান্না করতেছে। রূপও আর নিজেকে সামলাতে পারল না, বোনকে জড়ায় নিয়ে কেঁদে দিল। একটু পর রূপের বাবা মার রুমে এসে এমন দেখে তারাও কেঁদে দিল। রূপন্তিকার বেচারার মুখ ভার করে বসে আছে। হঠাৎ করে ও কেঁদে উঠল। এবার সবাই ওর দিকে তাকালো। রূপ বলে বসে, তোর আবার কি হলো? তুই তো এ বাড়িতেই থাকবি, তুই আবার কাঁদছিস কেন? নাকি অন্য বাড়ি যাওয়ার শখ হয়েছে? কোনটা বলতো? ব্যাপার ভালো ঠেকায় না, মুখটা এমন করে রাখছিস কেন? রূপন্তিকা, না মানে বলছিলাম কি, আমি তো এ বাড়িতেই বিয়ে করতেছি। শরণার মতো তো সবাইকে ছেড়ে যেতে হবে না। তাহলে কি করব আমি? আমি যদি বিয়ের সময় কান্না না পাই, সবাই যদি আমাকে বিয়ে পাগলি বলে, এই ভেবেই কান্না পাচ্ছে। রূপন্তিকার কথায় সবাই হেসে দেয়। শরণা রূপান্তিকাকে মারতে শুরু করে। সবসময় মজা নিয়ে বসে থাকে রূপন্তিকা। বিয়ের সময় হয়ে এসেছে। সাফরাত আসে সাথে মাও তবে গেস্ট হয়ে। একটু পর রাতুলের বাড়ি থেকে ফোন দিয়ে জানায় বর পালাইছে। সেটা শুনে শরণ্যা কান্না না করে অবাক হয়। সে যদি রাত হয় তাহলে কখনো পালাতো না, বুঝলো? এ রাত না, সবর নাটক। শরণ্যায় এসব ভাবতেছে তখন শরণ্যার মা এসে বলে, শরণ্যা মা, রেডি তো হয়ে আছিস? সবাই কানাঘুষা করতেছে যে মেয়ের বিয়ে দিতে পারলাম না। কত কি তাই বলছিলাম। কি, সাফরাত ছেলেটা তো ভালো, আমরা চাচ্ছি ওর সাথে তোর বিয়ে দেব আমরা। ওর বাবা মাও রাজি। নিচে আয়। তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাদের বোঝা হয়ে গেছি, যে এখন আর তার সাথে বিয়ে দিবে আমাকে? আমি রাত ছাড়া কাউকে বিয়ে করব না। যতদিন না রাত আসে আমি বিয়ে করব না। যাও আমার চোখের সামনে থেকে। আমি একবার যখন বলেছি বিয়ে করব না, তো করব না। শরণ্যা রেগে কথাগুলো বলে তখন রূপও রুমে চলে আসছে। শরণ্যা রাজি হচ্ছে না দেখে রূপ কিছুটা রেগে যায়। তাই রাগের মাথায় বলে, হ্যাঁ, তুই আমাদের বোঝা হয়েছিস। বয়স কম না তোর, এমন মানুষও কথা শোনাচ্ছে।
সারা জীবন তোকে বসে বসে খাওয়ানোর ইচ্ছা আমাদের নেই। তাই চুপচাপ বিয়ে করে নিয়ে আমাদের শান্তি দে। তোকে নিয়ে মানুষের কথা শোনার ইচ্ছা আর করিতেছে না। বাহিরে সবাই যা নয় তাই বলতেছে, সেটা আমাদের শুনতে ভালো লাগতেছে নাকি? রূপের কথায় শরণ্যার রূপের দিকে তাকায়। তারপর কিছু না বলে তার মায়ের সাথে যা বলে দেয় সে বিয়েতে রাজি। এবার রূপ কিছুটা অবাক হয়, হুট করে রাজি হওয়ায়। বিয়ে শেষে শরণ্যা কারো সাথে কথা না বলে সাফরাতের গাড়িতে উঠে বসে। সবাই বুঝতে পারে শরণ্যা রেগে আছে। রূপের কিছুটা খারাপ লাগে। এবার যাওয়ার সময় সাফরাত বলে, মা, আপনারা চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেব ওকে। আমি কোনো কষ্ট পেতে দিব না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর রূপ, আমার ওপর তো তোর বিশ্বাস আছে। কান্না করিস না। তোর বোন হ্যাপি থাকবে। আসি, দোয়া করিস। গাড়িতে যাওয়ার সময় সাফরাত দেখে শরণ্যা অন্যদিকে মুখ করে নীরবে কেঁদে যাচ্ছে। সাফরাত মুচকি এসে তার মাকে ইশারায় বলল যেন শরণ্যাকে সামলায়। তার মা শরণ্যার পাশে এসে শরণ্যাকে টেনে নিজের বুকে জড়ায় নেয়। শরণ্যাকে না দেখেই কেঁদে ওঠে। সাফরাতের মা কিছুটা অবাক হয়, এতে কান্না করার কি আছে? তবুও কিছু বলল না। কিন্তু সাফরাতের দিকে রাগী চোখে তাকায় আছে। মেয়েটাকে সত্যি বললে কি এমন হতো? বাসায় এসে শরণ্যা অনেকটা অবাক হয়। মানুষের অভাব নাই, এমনকি বাড়ি সাজানো আছে। এই সময় এর মধ্যে কখনোই সব সম্ভব না। তাহলে কি সব আগে থেকে প্ল্যান ছিল? নাকি কিছুই মাথায় আসতেছে না শরণ্যার। সব নিয়ম শেষে শরণ্যার রুমে গিয়ে ঘুমাবে এমন সময় বিছানায় তাকায়, দেখে বিছানাও সাজানো। শরণ্যার বুঝতে বাকি নেই সব প্ল্যান ছিল। আর তার ভাই আগে থেকে জানতো যে রাতুল রাত না, আর রাতকে ছাড়া শরণ্যা কাউকে বিয়ে করবে না। যার জন্য প্ল্যান করে সব করেছে। শরণ্যা রেগে সব ফুল ছিঁড়তে শুরু করে আর চিল্লিয়ে বলতে থাকে, আমাকে ঠকানো হয়েছে। সব আগে থেকে যেন। ও কেন এমন করলো ভাইয়া? আমি কি এতই বোঝা হয়েছিলাম যে আমাকে মিথ্যা বলে বিয়ে দিয়ে দিল? আমাকে একটা বার বলার প্রয়োজন মনে করলো না। মানি না আমি এই বিয়ে, মানি না। আমি থাকবো না এখানে। শরণার চিল্লানিতে সাফরা তার মার রুমে এসে দেখে এই অবস্থা। শরণাকে তারা থামানোর চেষ্টা করলেও লাভ হয় না। সাফরা তার মাকে রুমে দিয়ে পাঠায়। সাফরার দরজা লাগায়, শরণার সামনে গিয়ে বুকের সাথে জড়ায় নেয়। শরণা সারাতে না পেরে একের পর এক কামড় বসায় সাফরাতের বুকে। একসময় নীরব হয়ে পড়লে শরণাকে বিছানায় শুয়ে দেয়। সাফরাত নিজেও তার পাশে শুয়ে পড়ে। খুব ভোরে শরণার ঘুম ভাঙে। চোখ খুলে নিজেকে সাফরাতের বাহুতে আবিষ্কার করে। শরণা ঝটকা মেরে সাফরাতকে সরায় দেয়। সাফরাত এবার চোখ খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারে না। শরণা রাগীভাবে চিল্লিয়ে বলে, আপনি কি ভেবেছেন বিয়ে করেছেন বলে কিনে নিয়েছেন আমাকে? একদম কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। আমি শুধু রাতের, আর কারো না, কারো না। আপনি সব জেনে কেন আমাকে বিয়ে করেছেন? আপনাকে আমি বলি নাই বিয়ের কথা? জোর করে ভাইয়ার সাথে প্ল্যান করে সব করেছেন আপনারা। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কোন সাহসে আমাকে জড়াই ধরছেন? সাফরাত, শরণা, প্লিজ আস্তে কথা বলো। বাইরে সবাই শুনে ফেলবে। আমার রুম সাউন্ড প্রুফ না। এত বড় লোকে আমার ভালো লাগে না। তাই আস্তে কথা বলো। আর হয়তো ঘুমের মাঝে জড়াই ধরছিলাম। এতে এত চিল্লানোর কি আছে? এত রেগ করতেছি কেন বুঝলাম না। আমি তোমার জামাই, অন্য কেউ না। যাও, আজান দিছে, নামাজ পড়ে এসে ঘুমাও। জামাই মাই ফুড। বললাম না আমি এই বিয়ে মানি না, মানি না। আর কিসের জামাই? এর একদিন যদি কাছে আসা দেখি মেরে ফেলবো বলে দিলাম। এই বাড়িতে থাকার ইচ্ছে আমার নেই। তার থেকে বড় কথা, আমি আমার নিজের বাড়িও ফিরে যাব না। বোঝা হয়ে গেছি সবার। যতদিন না রাতকে খুঁজে পাই এখানেই থাকবো। আপনি দূরে থাকবেন আমার থেকে। সাফরাত বিরক্তি নিয়ে উঠে অজু করে নামাজ পড়তে বসে। একটু পর স্বর্ণা এসে সাফরাতের পাশে বসে একসাথে দুজনই নামাজ আদায় করে। স্বর্ণা উঠে যাবে এমন সময় সাফরাত স্বর্ণার হাত টেনে বসায় আর বলে, দেখো সন্ধ্যাবতী, যা হবার হয়েছে, সব মেনে নাও। এখন বিয়ে হয়ে গেছে, তাই সব বাদ দিয়ে সংসারে মন দাও। আর প্লিজ, যাই করো না কেন, আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করো না কখনো। তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে। তাদের কোনো মেয়ে নাই। আর সেই তুমি রাতকে খুঁজতেছ? তুমি তো এখন চিনবেও না, বড় হয়েছে। তাহলে রাতের জন্য অপেক্ষা করে কি হবে বলো?
স্বর্ণা আর কিছু না শুনিয়ে চিল্লিয়ে ওঠে। তার এসব ভালো লাগতেছে না। রাত ছাড়া সে কাউকে মেনে নিতে পারবে না। রাত তো বলেছিল সে ফিরে আসবে। আজ বৌভাত, দুই জায়গাতে তাই রূপরা কেউ আসতে পারবে না। অনেক ধুমধাম করে দুই বাড়িতে সব সম্পন্ন হয়। শরণ্যা সারফাতের বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু সাফরাতকে সহ্য করতেও পারে না। রাতে সাফরাত আর ওর বন্ধুরা আছে তারা থেকে যায় ওদের বাসায়। সবাই মিলে রাতে যখন আড্ডা দেয়, তখন একটা মেয়ে এসে সাফরাতকে জড়ায় ধরে, ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, সাফরাত, তুমি এটা কিভাবে করতে পারলে বলো? তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবা, তাহলে কেন এই মেয়েটাকে বিয়ে করলে? তুমি কথা দিয়ে কথা রাখো নাই কেন? তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি শুনলাম এই মেয়েটা নাকি তোমাকে বর হিসেবে মানে না। তাহলে তাকে ডিভোর্স দাও প্লিজ, আর আমাকে বিয়ে করো। স্বর্ণা সেই দিকে তাকায়, চোখ নামায় নেয়। সাফরাত কি করবে বুঝে উঠতে পারতেছে না। মেয়েটা তার মামাতো বোন মিতু, তার থেকে 10 বছরের ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ে। ছোট থেকে সাফরাতের সাথে বেশি মিশতো আর বলতো সাফরাতকে বিয়ে করবে। সাফরাত তখন বলতো বিয়ে করবে না। সব ঠিকই ছিল। সাফরাত ভাবতো ছোট মেয়ে তাই এমন করে, কিন্তু না, একসময় সেটা পাগলামিতে পরিণত হয়। ক্লাস 10-এ থাকতে হাত কাটতে শুরু করে। তাই সাফরাত সবকিছু সামলানোর জন্য বলেছিল মিতু বড় হলে বিয়ে করবে। সাফরাত মিতুকে নিজের থেকে সরায় বলে, মিতু, এমন পাগলামি করিস না বোনো, তুই বড় হচ্ছিস বোঝার চেষ্টা কর। আর ও না, ওইটা তোর ভাবি স্বর্ণা নাম। ভাবি বলবি কেমন? তোকে আমার থেকে সুন্দর ছেলে এনে দেব, চিন্তা করিস না। আমি তোর 10 বছরের বড়, তোকে কিভাবে বিয়ে করব বল? সেদিন তোকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিলাম বিয়ে করব। তাই সেটা নিয়ে বসে থাকিস না। যা, রাত হয়েছে, ঘুমা। মিতু সাফরাতের কথায় রেগে যায়। এখন সব দোষ স্বর্ণার ভেবে স্বর্ণাকে গিয়ে ধাক্কা মারে। স্বর্ণা সেদিকে তাকায়, নিজেকে সামলে নেয়, কিছু বলে না। স্বর্ণ চুপ থাকাতে মিতু আরও রেগে গিয়ে স্বর্ণাকে থাপ্পড় মারে 3-4টা। স্বর্ণা গালে হাত দিয়ে চুপ করে থাকে, তবু একটা টু শব্দ করে না। সবাই অবাক হয়ে স্বর্ণার দিকে তাকায়। মিতু আবার মারতে যাবে, তার আগে স্বর্ণা হাত ধরে নিজের সাথে জড়ায় নেয়। মিতু এবার আবার কান্না করে দেয়। স্বর্ণা এবার মিতুর মাথায় হাত দিয়ে বলে, তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুমি করে বললাম। কান্না বন্ধ করো। আমি তোমার সাফরাতকে তোমার থেকে কেড়ে নিব না, কথা দিলাম। আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমার মতো আমিও অন্য কাউকে ভালোবাসি। আমি নিজে কথা দিলাম তোমাকে সাফরাতের সাথে বিয়ে দেব। আমি অন্যদের মতো কথা দিয়ে পালিয়ে যাই না। নিজের কথার গুরুত্ব বুঝি আর রাখিও। স্মরণার কথায় মিতু শান্ত হয়। সাফরাত রেগে যায় অনেকটা, কিন্তু কিছু না বলেই চলে যায় নিজের রুমে। আর মনে মনে ভাবে যে সাফরাত কি ভুল করতেছি। এখন স্মরণাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, নয়তো সামনে কি ঘটবে তা কারোর জন্য ভালো হবে না। সাফরাতি তো রাত, সেটা জানলে কি স্মরণা মিতুকে কথা দিত? সাফরাতের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সাফরাত শুয়ে শুয়ে এসব ভাবতেছে আর স্মরণার জন্য অপেক্ষা করতেছে। অনেক অপেক্ষার পর শরণ্যার রুমে না আসায় বাহিরে বের হয়। পাশের রুমের দরজা খোলা দেখে তাকায়, দেখে শরণ্যার মৃত একসাথে শুয়ে আছে। তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে শরণ্যা ঘুম থেকে উঠে নিচে গিয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করার জন্য সব রেডি করতেছে। শরণ্যাকে দেখে বলে, আরে মা, তুই এখানে কি করিস? তোকে কি আসতে বলছে? তুই নতুন বউ, তুই এত সকালে এখানে কি করিস? যা, নিজের রুমে যা। তোর বাবাই দেখলে আমাকে বকাবকি করবে। আমি কফি বানাই দিচ্ছি, সাফরাতকে নিয়ে গিয়ে দে। আর তোর বাবাইকেও। মিতু কই আছে? ওরে ডেকে ওঠা একটু। ওর সামনে পরীক্ষা, বাসায় দিয়ে আসতে হবে। তুই যা, গিয়ে ডাইনিং রুমে বস। আরে মা, কি বলো? তুমি না কাল বললা আমি তোমার মেয়ে, তাহলে নতুন বউ হলাম কিভাবে? আরও ভালো লাগতেছে না রুমে বসে থাকতে, তাই তোমাকে হেল্প করতে চলে আসলাম। চিন্তা করো না, আমি সব রান্না করতে পারি। বাপের বাসায় বসেছিলাম না, রান্না করতাম মাঝে মাঝে আমি, তাই সব শিখে নিয়েছি। তুমি এক কাজ করো, কি কি করব বলে দাও, আমি করে নিচ্ছি। শরণ্যা জোরাজোরি করতে লাগে সালমা বানুর সাথে, তাই উনি আর কিছু বলে না। দুজন মিলে রান্না করে। এর মধ্যে সাফরাত আর মিতুকে কফি দিয়ে আসছে কাজের লোক। রান্না শেষে যখন শরণ্যা রুমে যাবে, তখন সালমা বলে ওঠে,
স্মরণা, একটা কথা বলি মা তোকে। দেখ, আমার ছেলে তোকে পছন্দ করে বিয়ে করেছে, তুইও মেনে নে। ভালোবাসা হারাস না। আমার ছেলে কখনো কোনো কষ্ট পেতে দেবে না তোকে, এটা বিশ্বাস রাখতে পারিস। আমি জানি আমার ছেলে কেমন, সেই দিক থেকে তোকে বলছি, ঠকবি না কখনো আমার ছেলের কাছে। ওকে মেনে নেওয়ার চেষ্টা কর, দেখবি অনেক সুখী হবি। সালবা বানুর কথায় স্মরণা অনেকটা রেগে যায়, কিন্তু নরম স্বরে কিছু কথা বলে যা শুনে সালমা বানু অনেকটা অবাক হয়ে স্মরণার যাওয়ার দিকে তাকায় থাকে। আর মনে মনে বলে, এই মেয়েটা কি পাগল হয়েছে? না, মানুষ ভালোবাসে ঠিক, কিন্তু ওই ছোটবেলার ভালোবাসা নিয়ে পড়ে আছে। আর এই সাফরাতকে নিয়েও পারি না, বললে কি হয় ওই রাত। আর এই মেয়ে দিন দিন যে পাগলামি করতেছে, সাফরাত সত্যি কথা না বললে কোনোদিন জানি এই বাড়ি ছেড়ে চলে যাবে। শরণ্যা যাওয়ার আগে বলে যায় যে, আপনার ছেলে আমাকে যতই ভালোবাসুক আর পছন্দ করুক, আপনাকে একটা কথা বলে রাখি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাই প্লিজ এসব বিষয় নিয়ে আমি কিছু শুনতে চাই না। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, সেজন্য বেশি কিছু বলবো না। আপনিও এই বিষয় নিয়ে কিছু বলবেন না মা। এখন শরণ্যার রুমে গিয়ে দেখে সাফরাত গোসল করে বের হচ্ছে। খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরা আছে। শরণ্যা চিল্লিয়ে ওঠে। সাফরাত শরণ্যার দিকে তাকায়, নিজের দিকে একবার তাকায়, আর বোঝার চেষ্টা করে ট্রাউজার পরা তো আছে, তাও চিল্লায় কেন? তাহলে তো ছি ছি ছি। শরণ্যা চোখ খুলে আর একবার সাফরাতের দিকে তাকায়, আর দেখে আয়নার সামনে দাঁড়ায় চুল ঠিক করতেছে। শরণ্যা মুখ ফুসকে বলে, ছি, নির্লজ্জ। সাফরাত একবার আর চোখে তাকায় আর দেখে বলে, যাও রেডি হয়ে আসো। ও, গোসল না করে আসো? তোমার বাড়ি থেকে মানুষ আসবে তোমাকে নিতে। তাড়াতাড়ি করো, মুখটা এমন করো না তো। গো, ফাস্ট। ও হ্যাঁ, শাড়ি পরো গোসল করে। দেখো আলমারিতে শাড়ি আছে, এসব জামা কাপড় আজকে পরার দরকার নেই। শরণ্যা কিছু না বলে মুখ বেঁকে শাড়ি বের করে নিয়ে গোসল করতে বের হয়। শাড়ি পরতে পারে সেজন্য কোনো অসুবিধা হয় না, একাই শাড়ি পরে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়। যখন কুচি ঠিক করে, তখন পেছন থেকে সাফরাত রাগী সুরে বলে, আবারও সন্ধ্যাবতী সাদা শাড়ি পরেছ? একবার বৃষ্টিতে ভিজে শরীর দেখাইছ, এমনকি শরীরের তিলটাও বাদ যায়নি দেখানোর, আজকে আবার সাদা শাড়ি? শরণার কথাটা শুনে তড়িঘড়ি করে ঘাড়ের জায়গাটা শাড়িতে ঢেকে নেয়, আর রাগী চোখে সাফরাতের দিকে তাকায় বলে, ওই, আপনার সমস্যা কি? চোখ নিচে নামান। এরকম নির্লজ্জের মতো মানুষের দিকে তাকায় আছেন কেন? ছি, লজ্জা করে না আপনার? ওয়েট, তার মানে সেই দিন আপনি ছিলেন? আমার কাছে যে কোটটা আছে সেটা আপনার? ও, কিন্তু তাই বলে শরীর দেখবেন? সাফরাত শরণার এমন কথা শুনে জোরে হাসতে লাগে। শরণা মন খারাপ করে তাকায় আছে। সাফরাত এবার চুপ মেরে যায়, আর শরণাকে বলে নিচে যেতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। মিতু খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছে। একটি পর রূপার রূপন্তিকা আসে, সাথে আরো কয়েকজন আসে। রূপ সরাসরি শরণার কাছে এসে বসে, কিন্তু শরণা অন্যদিকে মুখ ঘোরায় নেয়। রূপন্তিকা এসে জড়ায় ধরে শরণাকে। তবুও শরণা কথা বলে না। শরণা ভাবে রূপন্তিকা সব জানত। রূপন্তিকা বুঝতে পেরে বলে, প্লিজ আমার কথা শোন, আমিও কিছু জানতাম না, আমাকেও কেউ কিছু বলে নাই, তুই আর আমি ছাড়া সবাই জানতো। রূপ আমাকে কালকে বলেছে যে রাতুল রাত না। প্লিজ রাগ করিস না সোনা, নয়তো কান্না করব আমি। আমি তো কিছু জানতাম না রে, প্লিজ। যা হবার হয়েছে, আর রাগ করিস না, সব কিছু মেনে নে। আপনারা কেন আসছেন এখানে? আমি যাব না। আছেন, খাবেন, চলে যাবেন, আমি আপনাদের বাসায় যাব না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কেউ। আমি তো আপনাদের বোঝা হয়ে গেছি। তো বিদায় করেছেন, এখন আবার নিতে আসছেন কেন? এখন কি বোঝা মনে হবে না? তখন তো আমাকে একা খাওয়াতেই কষ্ট হতো, এখন তো আমার জামাইও আছে, আরও বোঝা মনে হবে। চলে যান সবাই, আমি কোথাও যাব না। শরণা রেগে চিল্লিয়ে কথাগুলো বলে। রূপ মন খারাপ করে বসে আছে, আর রূপন্তিকা কেঁদেই দেয়। রূপ কি বলবে বুঝতে পারতেছে না। শরণা সেখানে না থেকে উপরে চলে যায়। সারাদিনে একবারও দরজা খোলে না। বিকালের দিকে সাফরাত গিয়ে বলে সবাই চলে গেছে। তখন দরজা খুলে দেয়। সাফরাতের মা নিজে খাবার এনে শরণাকে খাইয়ে দেয়। শরণা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। রাতে শরণা যখন শুয়ে আছে, তখন সাফরাত শরণাকে পেছন থেকে জড়ায় ধরে। শরণার কানে কানে বলে, তোমাকে কিছু সত্যি কথা বলার আছে সন্ধ্যাবতী।
চলো, বারান্দায় যাব। আর আজকে তোমাকে খুশির খবর শোনাবো। স্বর্ণা ঝটকা মেরে সাফরাতকে সরায় দেয় আর রাগী সুরে বলে, কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। আপনি সরেন আমার কাছ থেকে। কাল থেকে ভার্সিটি যাব, তাই বিরক্ত না করে ঘুমাতে দেন। সাফরাতকে স্বর্ণা ধাক্কা দিয়ে সরায় দেয়। সাফরাত আজকে স্বর্ণাকে সত্যি কথা বলতে চাইছিল, কিন্তু স্বর্ণা কোনো কথাই শোনে না। সাফরাতও রাগ করে আর জোর করে বলতে চায় না। সাফরাত অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়ে আর স্বর্ণা নীরবে কান্না করতেছিল। সাফরাত বুঝতে পেরে ও কিছু বলে নাই, কি বলবে, কিছুতে শোনে না স্বর্ণা। আজ থেকে স্বর্ণা কলেজে যাওয়া শুরু করেছে। এভাবে 3 মাস কেটে গেল। মিতুর পরীক্ষাও শেষ হয়ে গেছে। মিতু আজকে আবার সাফরাতদের বাসায় আছে আর সাফরাতদের সাথে বিয়ের কথা বলে। কেউ রাজি না হওয়ায় স্বর্ণা নিজে বলে যে বিয়ে দিবে ওদের। পরের দিনই বাসার সবার রাজি হয়। তবে স্বর্ণা এবার কিছুটা অবাক হয়। যেখানে কেউ রাজি ছিল না, সেখানে সবাই একসাথে কিভাবে রাজি হয়। স্বর্ণার গুরুত্ব দেয় না। আরো 1 মাস পর বিয়ে। এই 1 মাস মিতু এখানেই থাকবে। রাতে স্বর্ণা যখন ঘুমাতে যায় তখন দেখে সাফরাত নিচে শুয়ে আছে। স্বর্ণা কিছুটা অবাক হয়, তাই বলেই বসে, কি ব্যাপার, আজকে নিচে শুয়ে আছেন কেন? হঠাৎ এত পরিবর্তন কিভাবে বলেন তো? ওপরে শুয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়বেন। কয়দিন পর আবার আপনার বিয়ে। বিয়ের আগে অসুস্থ হলে তো সমস্যা, তাই না? বইয়ের সাথে রোমান্স করতে পারবে না। এক বউ তো রোমান্স করতে দেয় না। আর এক, স্বর্ণার কিছু বলতে পারে না। সাফরাত চিল্লিয়ে ওঠে। স্বর্ণার ননস্টপ বকবক শুনতে তার ভালো লাগতেছিল না। সাফরাতের ঝাড়ি খেয়ে স্বর্ণা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তারপর চোখ মুছে সাফরাতের কাছে গিয়ে হাতে কামড় দেয়। সাফরাত মুখ ফসকে বলে, ছোটবেলার স্বভাব এখনো গেল না? স্বর্ণা ভ্রু উঁচু করে সাফরাতের দিকে তাকায়। সাফরাত স্বর্ণাকে ধাক্কা মেরে সরায় দেয়। স্বর্ণা কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে স্বর্ণা দেখে সাফরাত আর মিতু দুজন মিলে হেসে হেসে গল্প করতেছিল। স্বর্ণা বিরক্ত হয়ে রুমে যায়। সাফরাত সেদিকে তাকায়, মুচকি হাসে। রাতে 11টার সময় সাফরাত রুমে আসে। তখন স্বর্ণা মাত্র সাফরাতের ডায়েরি হাত দিতে গিয়েছিল। সেটা দেখে সাফরাত স্বর্ণার গালে 2টা চড় বসায়। স্বর্ণা অবাক হয়ে সেদিকে তাকায় আছে। তোমার সাহস হয় কিভাবে আমার ডায়েরিতে হাত দেওয়ায়? তুমি আমার ওয়াইফ না। কদিন পর ডিভোর্স তো দিয়ে দেব। তাই এই অধিকার আমাকে দেখাতে এসো না। আমার ডায়েরিতে হাত দেওয়ার চেষ্টা করবে না বলে দিলাম। আমাকে এতটা ভালো ভেবো না। যতটা ভালো ততটা খারাপ আমি। স্বর্ণা উল্টো সাফরাতের গালে 2টা কামড় বসিয়ে দেয়। তারপর সাফরাতের হাতে কামড় দিয়ে রাগী সুরে বলে, এই, তুই কি ভাবছিস আমি অবলা নারী তুই চর মারবি আর আমি কিছু বলবো না? আমি তেমন মেয়ে না। ওকে, তুই ডায়েরি বাহিরে রাখছিস কেন? সেই জন্য তো আমি পড়তে চাইছিলাম। কি এমন বাল আছে এই ডায়েরিতে যে আমার হাত দেওয়া হবে না? আর কি বা আছে জানা? আমার কোনো মিথ্যা নাটক, যেটা কেউ একজন এত বছর ভালোবাসা ভেবে কষ্ট পেয়ে সবাইকে কষ্ট দিয়ে আসছে। সাফরাত স্বর্ণার কথায় মাথা উঁচু করে স্বর্ণার দিকে তাকায়। তার মাথায় ঢুকলো না এই কথার মানে। স্বর্ণা সাফরাতের দিকে তাকায়, কেঁদে দেয়। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এমনকি সাফরাতের চোখে পানি। স্বর্ণা তাড়াতাড়ি মলমানে। সাফরাত রেগে যায়। এত জোরে কেউ কামড় দেয় নাকি? তার উপর আবার নিজেই কান্না করতেছে। সাফরাতের মনে হয় ছোটবেলার কথা, যখন সাফরাতকে কামড় দিয়েছিল তখন রক্ত বের হচ্ছিল। সেটা দেখে স্বর্ণা নিজের কান্না করে দিয়েছিল। সাফরাত স্বর্ণার থেকে মলম কেড়ে নেয় আর বকাবকি করে। স্বর্ণা মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে। সকালে স্বর্ণা ঘুম থেকে উঠে অনেকটা অবাক হয়। সারা বাড়ি সাজানো আছে। তার থেকে বড় অবাক হয় সাফরাত তার সামনে একটা পেপার এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে যা দেখে, সেটা দেখে স্বর্ণা অবাকের চরম পর্যায়ে যায়। ডিভোর্স পেপার? ইয়েস, সন্ধ্যাবতী। ওহো, সরি সরি। সন্ধ্যাবতী বলার মতো অধিকার আমার নেই। হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। আমার একটা বউ থাকা অবস্থায় কখনো অন্য কাউকে বিয়ে করতে পারি না, তাই না? সেজন্য ডিভোর্সের ব্যবস্থা করে দিছি। আমার সই করা আছে। এখন তুমি সইটা করে দাও। আর 3 দিন পর বিয়ে। আজ মেহেদি, কাল হলুদ, পরদিন বিয়ে। তাই এখন থেকে সব সাজানো হয়ে গেছে। ফার্স্ট সই করো। স্মরণায় প্রচুর রাগ উঠতেছে। মন চাচ্ছে এখানেই পেপারটা ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করতেও রাগ লাগতেছে। তখনই দেখে রূপ রূপন্তিকার, এমনকি তাদের বাড়ির সবাই আসছে সাফরাতের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে।
স্মরণা এখনো কারো সাথে কথা বলে নাই। সাফরাত তাড়া দিচ্ছে বারবার সই করার জন্য। স্মরণা একবার চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে সই করে দেয়। সাথে সাথে সাফরাত পেপারটা কেড়ে নেয়। তারও রাগ উঠতেছে, কিন্তু কিছুর করার নাই। পেছন থেকে রূপ ডেকে ওঠে, স্মরণা, তুই মনে রাখিস কত বড় ভুল করলি। এর মাসুল তোকে দিতে হবে। মানুষ চিনতে ভুল করলি তুই। তুই পারতি নিজেকে সাফরাতের সাথে মেনে নিয়ে চলতে, কিন্তু সেটা না করে বিচ্ছেদ করলি। বিচ্ছেদ কিন্তু সুখের না। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে তুই ভুলটাই নিলি। স্মরণা কথাগুলো শুনে মুচকি এসে রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। এখানে তার নিজস্ব কোনো কাপড় নেই, সব সাফরাতের দেওয়া, তাই সে কোনো জামাই নেয় না। শুধু গায়ে পড়ে থাকা থ্রি পিস আর নিজের ফোনটা হাতে নিয়ে বের হয়। সবাই তাকায়, বুঝতে পারে স্মরণা বাড়ি ছেড়ে যাচ্ছে। তবে কেউ বাধা দেয় না। মিতু দৌড়ে স্মরণার সামনে এসে দাঁড়ায়। কিছু বলতে গেলে সাফরাত বাধা দেয়। স্মরণা মিতুল গালে হাত দিয়ে বলে, মিতু, সুখে থেকো। আর আমার রাত, সরি সরি, তোমার সাফরাতকে সুখে রেত। আমি কি বলেছিলাম তোমাকে যে আমি কথা দিলে কথা রাখি? আমি অন্য কারো মতো না, কিন্তু দেখো, তোমার প্রিয় জিনিসটা তোমাকে উপহার দিলাম। দুজনেই ভালো থেকো। আমি আসি। সাফরাত স্মরণার কথায় কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলতে চেয়েও পারে না। এখন তার নিজেরই বিরক্ত লাগতেছে। স্মরণা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন পিছন থেকে তার মা বলে ওঠে, বাড়িতে তালা দেওয়া আছে। কই যাবি? চাবি দিতে পারবো না তোকে। বাসায় কেউ নাই, তাই এখানেই থাক, একসাথে বিয়ে খেয়ে যাব আমরা। স্মরণা পিছন ফিরে তাকায়, চলে যেতে লাগে। তখন কি মনে করে আবার পিছন ফিরে আসে আর বলে, মনে রাখবেন, আপনাদের সাথে আমার সম্পর্ক সেদিন শেষ করেছি, যেদিন আমার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছেন। তাই এই সম্পর্ক কখনো ঠিক করব না আমি। আমাকে ঠিক করে বোঝালে আমি ঠিকই বুঝতাম, কিন্তু না, আপনারা সব জেনে বুঝে আমার সাথে বেইমানি করেছেন, এমনকি সাফরাতের বিষয়ে সব জানার পরও। তাই আমি আপনাদের বাসায় যাচ্ছি না। আমি নিজের ঠিকানা খুঁজে নিতে জানি। ভালো থাকবেন, আর কখনো দেখা হবে না আপনাদের সাথে। শরণ্যা চলে যাওয়া মাত্রই সাফরাত রেগে পেপার ছিঁড়ে ফেলে, আর রেগে চিল্লিয়ে বলে, দেখ রূপ, তোর বোনের অ্যাটিটিউড দেখ। খুব ভাবনা তোর বোনের। শেষ প্ল্যানটাও কাজে করল না। তোর বোন তো এই বাড়ি ছেড়ে চলে গেল। এখন কি হবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। এসব আর ভালো লাগতেছে না। আমার ভাবতেও অবাক লাগছে যে এই মেয়ের সাথে আমি ছোটবেলায় ১.৫ বছর সময় কাটাইছি। এটা কি সেই মেয়ে? এমন জেদি ছিল না কখনো। মন চাচ্ছে এখনই ওরে গলা টিপে মারি। শয়তান মেয়ে একটা। কুল বেবি, কুল। সব ঠিক হবে। চিন্তা করিস না। আর দোষ তোর। তোকে বারবার বলছিলাম যে স্মরণা এক কথার মানুষ। ও রাত ছাড়া কিছু বোঝে না। আর তুই কি না? তোরও অ্যাটিটিউড কম না। তুই বলতে পারতিস যে তুই রাত। তা না করে কি করলি? যে তোকে যেন নিজেই চিনে নেয়। এখন আমি বলি, দোষ তোর। কারণ তুই তো ছোটবেলার কথাই ভুলে গিয়েছিলি। আর সেই তুই কিনা এখন অন্যরকম জেদ খাটাচ্ছিস। আমার কি মনে হয় জানিস? স্মরণা সত্যিটা জানার পর কখনো তোকে মানবে না। ওই বাল, কোন সত্যি? হ্যাঁ, মানলাম আমি মনে রাখি নাই ছোটবেলার কথা, ছোটবেলার প্রতিশ্রুতি, কিন্তু সেই জন্য কি আমার দোষ নাকি? আমি শহরে আসার পর সব ভুলে গিয়েছিলাম। সেদিন আমার ছবিটা দেখে আমার সব মনে পড়ে। কই, তোর বোনেরও তো দোষ আছে। সে নাকি রাতকে ভালোবাসে। তো চিনতে পারলো না কেন আমাকে বল? হুম, আর কখনো জানবে না যে আমি সব ভুলে গিয়েছিলাম। কখনো বলবো না ওরে। বলবো আমি দেখতে চাচ্ছিলাম যে ও রাতকে কতটা ভালোবাসে। যা সর, নেক্সট প্ল্যান কর, নয়তো লাত্তি খাবি সবাই। কারণ আমার সন্ধ্যাবতীকে ডিভোর্স দিয়ে দিলাম তোদের প্ল্যান মতো। তোর কপাল খারাপ হতে পারে সন্দেহ নাই। ও জানলে কখনো তোকে বিয়ে করবে না। কারণ ও যাকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, সেই তাকে ভুলে গেছে। এটা জানলে ওর কতটা খারাপ লাগবে তুই জানিস? যদি হতো তুই বিয়ের সময় ওরে পরিচয় করে বিয়ে করছিস, তাও হয়তো মেনে নিত। কিন্তু তুই সেটাও করিস নাই। তবে যাই হোক, কি আর করার, বিয়ে আবার দিব। চিন্তা করিস না। নেক্সট প্ল্যান এটা। ওকে। সবাই ওকে বলে হেসে ওঠে। মিতু মন খারাপ করে বসে থাকে। সাফরাত গিয়ে হালকাভাবে মিতুকে জড়াই নিয়ে বলে, ব্যাপার কি আমার ছোট বউ দেখি রাগ করে আছে? আমার ছোট বউ দেখি অনেক বড় হয়েছে, বুঝতে শিখেছে। বউ মন খারাপ করে থেকো না, কেমন? তোমার জন্য রুমে অনেক চকলেট আছে, যাও খেয়ে নাও। ওহো, না, সকালেতে কেউ খায়নি, আগে খাও যাও।
সবাই মেহেদি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। আর শরণ্যাও 3 দিনের জন্য একটা হোটেল রুম বুক করে। তার কাছে টাকা ছিল, সেটা দিয়ে আর মাঝে মাঝে সাফরাত টাকা দিত, সেটা নিজের কাছে রেখে দিত। শরণ্যার চিন্তা সাফরাতের বিয়ের পর সে এখান থেকে চলে যাবে। সাফরাত আগের বার মেহেদি লাগায় নাই, আর দূরের আত্মীয়কেও দাওয়াত দিয়েছিল না। কিন্তু এবার সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। যে বউ সেই নাই। আর এখন এরা মজা আড্ডা ঠাট্টা নিয়ে ব্যস্ত। রাতে সাফরাত ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিটা বের করে একবার চোখ বোলায়, আর মনে মনে ভাবে, ইস, সেদিন যদি এই ডায়েরিটা তোর হাতে পড়তো, তাহলে যে সব তুই জেনে দিছিস সন্ধ্যাবতী। কারণ আমি তোদের বাসা থেকে আসার পর সব কাহিনী এখানে লিখে রাখছি। তার থেকে বড় কথা, আমি তোকে ভুলে গিয়েছিলাম, সেটাও এখানে লেখা আছে। এর জন্য আমি আমার সন্ধ্যাবতীর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। সেদিন আমার সন্ধ্যাবতীর কতটা কষ্ট হয়েছিল সেটা আমি জানি, কিন্তু কিছুর করার ছিল না আমার। আমাকে মাফ করে দিও সন্ধ্যাবতী। যতটা কষ্ট দিয়েছি তার থেকে বেশি ভালোবাসি তোমাকে, আর আগলে রাখতে চাই আমি। আর মাত্র কয়টা দিন, এবারও ভুল করব না, আগলে রাখবো তোমাকে, সব সত্যি বলে দিব। সকালে সাফরাত ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে সব আত্মীয় চলে আসে। রাতে হলুদ অনুষ্ঠান এখন। সবাই মিলে নাচ গান করতে লাগে। সবাই হেসে হেসে কাজ করতে শুরু করে। এবার অফিসের কিছু মানুষকেও ইনভাইট করা হয়েছে। রাতে সাফরাতের হলুদ সন্ধ্যা কমপ্লিট হয়ে যায়। কাল সন্ধ্যা বিয়ে হবে। আর এবার বৌভাত করবে না, পরের দিন বিকেলে। সাফরাত চিন্তায় আছে, তাকে তো শরণা পছন্দই করে না। তাহলে কি তাদের প্ল্যান কাজ করবে? এদিকে রূপ তাকে চিন্তা করতে বারণ করে, আর বলে এই প্ল্যান কাজ না করলে এই প্ল্যান কাজে আসবে। এবার সাফরাত ফিক করে হেসে দেয়, তারও চিন্তা নাই। অপরদিকে শরণ্যা মনে মনে বলতেছে, রাত, আমার রাত, তুমি সত্যি কথা দিয়ে কথা রাখো নাই। না হলে কি কাছে থেকেও বেইমানি করতে বলো? আমার রাত তো এমন ছিল না। রাত না, সরি, হ্যাঁ সাফরাত। তোমারও তো নিশ্চয়ই এতক্ষণে বিয়ে হয়ে গেছে। তাহলে তাহলে আমার বেঁচে থেকে আর কি লাভ বলো? শরণ্যা নতুন একটা ব্লেড বের করে চোখ বন্ধ করে বাম হাতে একটা টান দেয়। চোখ খুলে দেখে রক্ত পড়তেছে, তবে এতটা গভীরভাবে কেটে যায়নি, বুঝতে পারল। আবার একটা জোরে টান দেয়। রক্তের ছিটা এবার গড়িয়ে পড়তে লাগে, সাথে চোখের পানি। আর এক টান দিবে তার আগে ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকায় দেখে একের পর এক ফোন আসতে লাগলো। প্রায় 20+ ফোন হয়ে গেছে। একবার হাতের দিকে তাকায়, ফোনটা কাপা কাপা হাতে উঠায়। রূপের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরে কানে রাখা মাত্রই রূপের কথা শুনে ফোনটা হাত থেকে দূরে ছিটকে পড়ে। শরণ্যা যখন ফোনটা রিসিভ করে কানে দেয়, তখন ওই পাশ থেকে কান্না সুরে ভেসে আসে, শরণ্যা, তুই কই আসিস? যত তাড়াতাড়ি সম্ভব সাফরাতদের বাসায় আয়। সাফরাত অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। শরণ্যার আর কিছু শোনে নাই, তার আগেই হাত থেকে ফোনটা পড়ে যায়। সাফরাত, সাফরাত, এর কিছু হলে তো সে বাঁচবে না। বড্ড ভালোবাসে যে তার রাতকে। সে তো জানে সাফরাতই তার রাত। শরণ্যা কোনোরকম ফোনটা ওঠায় নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়। তেমন কিছু নাই হোটেলে, তাই তার কিছু না ভেবে দৌড় দেয় রাস্তায়। তার যেন গাড়ির জন্য দেরি করতেও প্রাণ বের হয়ে যাচ্ছে। তার উপর হাত দিয়ে এখন রক্ত পড়তেছে। হাতের জ্বালায় এখন তার নিজের বিরক্ত লাগছে। কেন হাত কাটলো সে? এদিকে রূপ ফোন কেটে যাওয়ায় কিছুটা ভয় পেয়ে যায়। আর ভাবছে, শরণ্যা কি বুঝে গেল যে এটা মজা ছিল? সাফরাত রাগী চোখে তাকায় রূপের দিকে। তাদের প্ল্যান ছিল মিথ্যা কথা বলে শরণাকে নিয়ে আসবে। বলবে যে সাফরাত অ্যাক্সিডেন্ট করেছে। তখন আসতে না চাইলে বলবে যে রূপন্তিকাই ছিল সে গাড়িতে। তখন নিশ্চয়ই আসতো এখানে। আর তখন শরণা আবার সাফরাতকে বিয়ে করতে রাজি না হলে সব সত্যি বলবে যে সাফরাত হলো আসল রাত। কিন্তু শরণা ফোন কেটে দেওয়ায় সবাই ভাবে আর আসবে না শরণা। সাফরাত এবার রূপকে ধাক্কা মেরে বলে, দেখ ভাই, আজকে তোর খবর আছে। তোর আবাল মার্কা প্ল্যানের জন্য যদি আমার সন্ধ্যাবতী আমার কাছ থেকে দূরে যায়, তখন কিন্তু তুই আর বেঁচে থাকবি না, মেরে দিব তোকে। আমার সন্ধ্যাবতীকে চাই, বুঝলি? ওরে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। সবাই মিলে এসব নিয়ে কথা বলতেছিল। সাথে রূপের মা বাবা, সাফরাতের মা বাবাও ছিল। আর আত্মীয়রা জানে সন্ধ্যার দিকে বিয়ে। তারা তাই এসব গুরুত্ব না দিয়ে নিজেদের মতো আড্ডা দেয়। সাফরাত আর রাত আবার ঠিক করে শরণাকে ফোন দিবে, যেই বলা সেই কাজ।
মাত্র ফোনটা হাতে নিয়ে ফোন দিবে, এমন সময় স্বর্ণা দৌড়ে বাড়িতে প্রবেশ করে। সাফরাত সেদিকে তাকায়, অবাক হয়ে যায়। রূপের দিকে তাকায় দেখে রূপও অবাক হয়ে তাকায় আসে। সবাই ভাবছিল হয়তো স্বর্ণা আসবে না, কিন্তু স্বর্ণাকে দেখে পাগলের মতো লাগতেছিল। স্বর্ণা দৌড়ে সাফরাতের কাছে এসে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই যেন কোনো এক ঘরের মধ্যে আছে যে কিনা মেয়ে সাফরাতকে পছন্দ করে না। সেই অ্যাক্সিডেন্টের খবর শুনে দৌড়ে চলে আসছে। স্বর্ণা সে কখন থেকে কেঁদে যাচ্ছে। এবার সাফরাত বুঝতে পারে তার পিঠে কিছু পড়তেছে। স্বর্ণাকে ছাড়িয়ে নিয়ে সামনে এনে চমকে ওঠে, স্বর্ণার হাত দিয়ে রক্ত পড়তেছে। সবার এতক্ষণে যেন ধ্যান ভাঙে। রূপ তাড়াতাড়ি ফার্স্ট বক্স আনে স্বর্ণার হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, কিন্তু স্বর্ণা হাত দিতে দেয় না। এবার স্বর্ণা কিছুটা নীরব হয়ে ভালোভাবে সাফরাতকে লক্ষ্য করে। এবার বুঝতে পারে এটাও প্ল্যান ছিল। তাই স্বর্ণা রেগে চিল্লিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে এত বড় একটা মিথ্যে কথা বলার? যা, মরে বেঁচে আছিস কেন? আমি তোকে মেরে ফেলবো। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচব না? তুই কি ভাবছিস আমি আমার রাতকে চিনতে পারবো না, তাই না? তুই আমার রাত, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই নিজের মুখে স্বীকার করতেছিস না দেখে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলাম। তার উপর বিয়ে করতে রাজি হয়েছিস। এখন আবার কিসের নাটক শুরু করছিস? তুই বেঁচে আসিস কেন? মর যা। স্বর্ণা রেগে সাফরাতের গলা চেপে ধরে। সাফরাত চোখ বন্ধ করে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। রূপ স্বর্ণার হাত ছড়ায় সাফরাতের গলা থেকে। সাফরাত জোরে জোরে নিঃশ্বাস নেয়। স্বর্ণা আবার কেঁদে দেয়। রাগ করে উঠে চলে যাবে, তখন সাফরাত টেনে নিজের সাথে জড়ায় নেয়। সাফরাত বুঝতে পারে স্বর্ণা ভয় পেয়ে গিয়েছিল, তাই শান্ত করার জন্য বলে, এই সন্ধ্যাবতী, আমি ঠিক আছি তো। এভাবে কান্না করো না। সরি সন্ধ্যাবতী, আর কখন আমি মিথ্যে কথা বলবো না। আমি তো জানতাম না যে তুমি আমার পরিচয় জানো, তাই মজা করেছি। আমি তো ভেবেছিলাম তুমি আসবা না। এখন তো দেখি উল্টো। তুমি এই কয়েক মিনিটে পাগল হয়ে গেছো। ছাড় আমাকে। তুমি আমার রাত না। আমার রাত এমন ছিল না। সে কখনো আমাকে কষ্ট দেয়নি। তুমি আমাকে একটু বোঝো না। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতেছ। হয়তো বিয়ে হয়ে গেছে এতক্ষণে। আমি জেনে বুঝে তোমার বিয়ে দেওয়ার কথা বলছিলাম, যাতে সত্যি বলো। না, সেটা বলো নাই। তাই আমি কথা দিয়েছিলাম যে তোমার আর মিতুর বিয়ে দেব। সেটা রাখার জন্য তোমাকে বিয়ে করতে রাজি হলাম, যাতে এত বোকা কথা দিলে কথা রাখতে হয় না। তুমি উল্টো আরো বিয়ে করার জন্য লাফাচ্ছিলে। স্মরণার কথায় সবাই হেসে দেয়। এবার সাফরাত বলে, দূর পাগলি, আমরা প্ল্যান করে বিয়ের আয়োজন করছিলাম। আর ডিভোর্সটাও প্ল্যান ছিল। সব যে তোমাকে এবার তোমার মতে বিয়ে করব। আর মিতুর কথা বলতেছো, ওরে আমি বুঝাইছি। ওর পরীক্ষার পর যেদিন আমাদের বাসায় আসে সেদিন। ফ্ল্যাশব্যাক। মিতু যখন সাফরাতের সাথে দেখা করার জন্য আসে, তখন সাফরাত অনেক বুঝে শুনে মিতুর কাছে যায় আর মিতুর পাশে বসে। মিতু, তোকে একটা কথা বলি শোন। তোর ভাবি মানে স্বর্ণাও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, মানে রাতকে। তারপর আমি শহরে আসি, তাই আরও আমাকে পায় না। কিন্তু সেই ছোটবেলার রাতকেই ভালোবাসে, যার জন্য আমাকে মেনে নেয় না স্বামী হিসেবে। তুই দেখ, তোর ভাবি এখনো আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা জোর করে নাই, ভালোবেসে আদায় করতে হয়। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না, এটা তোর আবেগ। আর জেদ না করে দেখ, কখনো জেদ করিস না। তুই বল, তোকে কেউ ভালোবাসে না, তার পিছনে পড়ে থেকে তোর কি লাভ? তুই তো আমার বোন হস, তাই না? আচ্ছা, তোকে বোন বলে রাগ করিস, সেটাই তো, তাই না? এবার ছোট বউ বলে ডাকবো, কেমন? ধন্যবাদ ভাইও। হি হি, ঠুক্কু জামাই। এভাবে বোঝানোর জন্য সরি ভাইয়া, তোমাকে অনেক জ্বালাইছি। আর জ্বালাবো না। এবার ছোট বউ হিসেবে জ্বালাবো। হি হি হি। কারণ ভাইয়া, একটা প্ল্যান করি। তুমি আমাকে বিয়ে করতে চাও মানে ভাবি তো তোমার সাথে আমার বিয়ে দিতে চাইবে। প্রথমে রাজি হবা না, পরে রাজি হবা। আমরা ভাবির সাথে গেম খেলবো। পরে বিয়ের দিন ভাবিকে তুমি বলবা তুমি রাত। তারপর তোমরা আবার বিয়ে করবা। কারণ তখন আমি বিয়েতে ছিলাম না, আনন্দ করতে পারিনি। প্লিজ প্লিজ প্লিজ। বর্তমান সাফরাত বলতে লাগে, তাই আমিও আর না করতে পারিনি। ওর কথা রাখার জন্য এসব। প্লিজ, বুঝলে? আর তুমি হাত কাটবা সেটা কে জানতো? কি অবস্থা হয়েছে হাতের বলো তো? এমন পাগলামি কেউ করে নাকি? আর তুমি কখন জানতে?
আমাকে বলো নাই কেন? আর কবে জানতে পেরেছো যে আমি রাত? সাফরাত আর কিছু বলতে যাবে, কিন্তু তার আগে একটা চরের শব্দে সেদিকেই তাকায়, যে কাকে চর মারছে। সাফরাত সেদিকে তাকায় অবাক, প্লাস ভয় পেয়ে যায়। চরটা স্মরণা মারছে, তাও আবার রূপের গালে। সাফরাত ভালোভাবেই জানে স্মরণা যদি রূপকে মারতে পারে তাহলে তাকে কামড় দিয়ে শেষ করবে। এই ভেবে সাফরাত উঠে দৌড় দেয় নিজের রুমে। এদিকে স্মরণার রেগে আছে রূপ ফোন দিয়ে মিথ্যা বলল কেন, যার কারণে এ ছোট হয়ে রূপের গায়ে হাত তুলেছে। রূপ বোকার মতো তাকায় আছে স্মরণার দিকে। রূপ কিছু বলতে যাবে, তার আগে স্মরণা পাশ থেকে একটা লাঠি উঠায় নেয়। সেটা দেখে রূপ ভৌ দৌড় মারে। এবার স্মরণা ফিরে মিতুর দিকে তাকালে মিতুরও এক দৌড়। রূপন্তিকা ভাবতেছে সে কি করবে, বেচারা ভয়ে কেঁদে দেয়। এবার সবাই পেট চেপে হাসতে শুরু করে। স্মরণা এবার হেসে দেয়, হাসতে হাসতে নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সাফরাত উকি দিয়ে দেখতেছে যে নিচে সব নীরব হয়েছে নাকি। দেখে সবাই বসে গল্প করতেছে। তখন সাফরাত নিঃশ্বাসতে যাবে, সেই সময় রূপর নিচে আসতেছিল। দুইজন ধাক্কা লেগে ধরাম করে নিচে পড়ে। সবার মাঝে আরও এক দফা হাসি রোল পড়ে যায়। সাফরাত আর রূপ দুইজন দুজনকে বকাবকি করে নিচে এসে সবার সাথেই বসে। ওই কাজী সাহেব চলে আসছে, চল আগে তোদের বিয়েটা দেওয়া হোক। বাহ, কি ভাগ্য, দুইবার তোরা বিয়ে করতেছিস। আহা, আমি যদি পারতাম। আচ্ছা, সব পরে। আর স্মরণা, এখন বেঁকে না বসে যা সেজেগুজে আয়। পার্লারের লোক আসছে, তাড়াতাড়ি কর। সাফরাত, তুইও যা, রেডি হয়ে আয়। আর কেউ বাদরামি করবি না। স্মরণা আর সাফরাত লক্ষ্মী ছেলেমেয়ের মতো উঠে চলে যায়। তারপর রেডি হয়ে বিয়ের জায়গায় আসে। আবারও নতুন করে বিয়ে উঠালো হয়। এবার অনেক ফটোশ্যুট করা হয়। আত্মীয়রা সবাই রাতেই বাসায় চলে গেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাই আজকে অনেক হ্যাপি। সেখানে সাফরাত আর স্মরণাও আছে। তখন স্মরণাকে রূপন্তিকা বলে, স্মরণা, এটা বল যে তুই কিভাবে জানতে পারলি যে সাফরাত ভাইয়া তোর রাত? কারণ আমি নিজেও জানতাম না এটা। ভাইয়ার মেহেদি অনুষ্ঠানের দিন জানতে পারছি। সবাই জানতো জেনে তোর সাথে বিয়ে দিয়েছিল জানিস না? আমাকে বলে নাই। কারো সাথে কথা বলবো না রে আমরা, কেমন? হুম, কইতাম না কারো লগে কথা। আর শোন, কিভাবে জানতে পারছি আমি, সেটা বিয়ের একদিন পরের কাহিনী। যেদিন রূপ ওরা সাফরাতদের বাসায় আসে, কিন্তু স্মরণা রুমে গিয়ে দরজা লাগাই দেয়। তখন তার সামনে সাফরাতের ডায়েরিটা পড়ে খুলে পড়ে বুঝতে পারে এটা রাত। তার থেকে বড় কথা, সাফরাত এর কিছু মনে ছিল না বলতে তার কোনো গুরুত্ব ছিল না, ভুলে বসছিল। আমি রাতের ডায়েরি পড়ে সব বুঝতে পারি। তার থেকে বড় কথা, সাফরাতের ওপর আমার সন্দেহ হয় সেদিন থেকে, যেদিন ও আমাদের বাসায় গিয়েছিল। ওর হাতে কামড়ের দাগ দেখতে পাইছিলাম। তারপর আমার রুমে নুপুর পাইছিলাম। সব মিলে সাফরাতের উপর সন্দেহ হয়। কিন্তু পরে ভাবি, তাহলে আমাকে বলে না কেন যে সেই রাত? কারণ তার সামনে তো রাতের ব্যাপারও, এ ব্যাপারে কথা বলেছি আমরা। পরে রাতুল নিজেকে রাত বলে দাবি করে। আমিও সাফরাতকে পরীক্ষা করার জন্য বিয়েতে রাজি হই। কিন্তু না, বুঝলাম সাফরাত রাত না। কারণ কোনো রিয়াকশন করতো না। পরে আমি জানতাম না, এরা প্ল্যান করে আমার সাথে সাফরাতের বিয়ে ঠিক করে। বিয়ের দিন রাগ লাগছিল আমাকে না বলে এত কিছু করার জন্য, তাই কারো সাথে যোগাযোগ রাখছিলাম না। সাফরাত, তো আমাকে এমন ইগনোর করতে কেন? কি একটা ব্যবহার করতে আমার সাথে? তাহলে জেনে বুঝে এত কিছু? আমি ভাবতেছিলাম যে তুমি নিজে আমাকে চিনে নাও। তুমি নাকি ভালোবাসো আমাকে, সেই জন্য একদিকে আমি অন্য কথা ভেবে বসেছিলাম যে তুমি চিনবা, আর একদিকে তুমি ভাবতে যে আমি নিজে স্বীকার করি। হায় রে শরণ না, তুমি পাগল ছাড়া কিছু না। সেটা কি জানো? তোমার 5 বছরের বয়সের ছবি আমার কাছে থাকলে, ও তোমার যখন 11 বছর বয়স, তখন তো তোমার সাথে ছিলাম। তো তোমার চেহারার কত মিল আছে চিনতে পারবো না কেন? তারপর কামড়ের দাগ, তবে দাগটা দেখে অবাক হয়েছিলাম। এতে বছরের দাগ এখনো আছে তোমার হাতে, এটার রহস্য কি বলো তো? আরে, গ্রাম থেকে আসার পর প্রায় 6 মাস এই দাগটার নজরে আসে। কেমন যেন ভালো লাগতো, তাই নিজেই কামড় দিতাম। একসময় দাগটা গভীরভাবে, একেবারে গভীরে মিশে যায়, এই আর কি। তারপর সবাই আড্ডা দিয়ে নিজেদের রুমে যায়। সাফরাত আর স্মরণা রুমে এসে দেখে আবারও রুমটা সাজানো হয়েছে। স্মরণা সাফরাতের দিকে তাকায়, মুখ ভেঙচি দিয়ে। অশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। স্মরণা বের হওয়ার পর সাফরাত ফ্রেশ হয়ে এসে দেখে স্মরণা নাই।
পরে ফোনে একটা মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে দেখে স্বর্ণা মেসেজ করছে ছাদে যাওয়ার জন্য। সাফরাত ছাদে গিয়ে দেখে স্বর্ণা চাঁদের দিকে তাকায় আছে। ভালোভাবে স্বর্ণাকে লক্ষ্য করে দেখে আজকে সাদা শাড়ি পরা সাফরাত মুচকি হাসে। এই সাদা শাড়ি পরা মেয়েটার প্রেমে তো পড়েছিল সে। সাফরাত স্বর্ণার দিকে কিছুক্ষণ তাকায় থেকে স্বর্ণার কয়েকটা ছবি উঠায়। তারপর স্বর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। পাঁচে কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণার চোখ খুলে সাফরাতকে দেখে পড়ে, আবার আকাশের দিকে তাকিয়ে বলে, জানো রাত, আমি কখনো ভাবি নাই আমার রাত আমাকে ভুলে যাবে। আমাকে বাসা থেকে কত বিয়ের কথা বলছে। একটা কথা বলতাম, আমার রাত ছাড়া কাউকে বিয়ে করব না। সে আমাকে কথা দিয়ে গেছে, ফিরে এসে বিয়ে করবে। কিন্তু দেখো, তা মাত্র আমার স্বপ্ন। আমার রাত তো সেই কবে আমাকে ভুলে গেছে। স্বর্ণা কথা বলতে বলতেই কেঁদে দেয়। সাফরাত স্বর্ণাকে এবার পেছন থেকে জড়ায় নেয় নিজের সাথে, আঁকড়ে ধরে ভালোভাবে। পরে স্বর্ণার হাত ধরে দোলনাতে বসে নিজের কোলে স্বর্ণার মাথা রাখে। স্বর্ণাও চোখ বন্ধ করে নেয়। এভাবে কিছুক্ষণ থাকার পর হুট করে সাফরাত স্বর্ণাকে কোলে উঠায় নেয়। স্বর্ণা ভয় পেয়ে খামচে ধরে সাফরাতকে। সাফরাত স্বর্ণার কানে কানে বলে, দুইবার বিয়ে করলাম, একবারও না মানে বাসর হয় নাই। এবার মিস করলে সবাই আমাকে গেয়ে ভাববে। তাই চলো, হয়ে যাক তোমার কামড়াকামড়ি যুদ্ধ। স্বর্ণা সাফরাতের কথা শুনে সাফরাতের বুকে কিল ঘুষি মারতে থাকে। সাফাত রুমে এসে স্বর্ণাকে বিছানায় শুয়ে দিয়ে দরজা লাগায় এসে দেখে স্বর্ণা কোলবালিশ জড়ায় শুয়ে আছে। সাফরাত ফিক করে হেসে দেয়, আর স্বর্ণা রাগী চোখে তাকায়। সাফরাত কোলবালিশ টান দিয়ে স্বর্ণার পাশে শুয়ে টেনে নিজের সাথে মিশে নেয়। বাকি তা আমি জানি না। সকালে সাফরাত চোখ মেলে তাকিয়ে দেখে স্বর্ণা আয়নার সামনে বসে চুল মুছতেছে। সাফরাত উঠে জামা নিয়ে ওয়াশরুমে যায়। বের হয়ে স্বর্ণা পেছন থেকে জড়াই নিয়ে বলে, সাফরাত, এই বাসর তুমি আমার সাথে করছো নাকি আমি তোমার সাথে? সেই ছোটবেলার অভ্যাস এখনো যায় নাই তোমার। সারা রাত কামড়ে আমার শরীরের কি অবস্থা করেছো দেখো তো। পানি পড়লেই জ্বলতেছে সারা শরীর। এরপর বোঝাবো কামড় কাকে বলে, দেখে নিও। সাফরাতের কথায় স্বর্ণা বাচ্চাদের মুক্ত মুখটা করে। সেটা দেখে স্বর্ণাকে তার দিকে ঘোরায়। এবার স্বর্ণা দুই হাতে সাফরাতের গলা জড়ায় ধরে। তোমার সন্ধ্যাবতী আমি। এই সন্ধ্যাবতীর পক্ষ থেকে ভালোবাসার এই দাগগুলো, বুঝলে? এটা আমার ভালোবাসার উপহার। ভালোবাসি, খুব ভালোবাসি তোমার সন্ধ্যাবতী, তোমাকে। সাফরাত স্বর্ণার কপালে চুমু দিয়ে বলে, আমার দেখা সেই সন্ধ্যারাতের সন্ধ্যাপরী সাদা শাড়িতে তোমাকে যেন এক কল্পনা রাজ্যের পরীর মতো লাগতেছিল। সেই ছোটবেলায় আমার সন্ধ্যাবতীর প্রেমে পড়েছিলাম। বাচ্চাদের মতো তোমার কাছে আবদার করেছিলাম আমার বউ হবে। আর তোমাকে সন্ধ্যারাতে দেখার জন্য নামটা দিয়েছিলাম সন্ধ্যাবতী, আমার সন্ধ্যাবতী। ভালোবাসি, তোমার বাচ্চার বাবা হওয়ার জন্য হলেও সারা জীবন তোমাকে পাশে চাই। দুজনেই হেসে উঠে সুখের হাসি। ভালোবাসা, ভালোবাসে তাহার সন্ধ্যাবতী, তাহার ভালোবাসা। সমাপ্ত।